আম্মা আজ তোমাকে একজনের কাছে নিয়ে যাবে। যেও, পানি পড়ায় যদি এবার কাজ হয়। জুবাইয়ের কথাটা বলল গলায় একটা চাপা আক্ষেপ রেখে। আগে কখনোই বলতো না, ইদানিং সরাসরি মুখোমুখি বলা শিখে গেছে, কিন্তু প্রতিটা শব্দের মধ্যে একটা দ্বিধা লেগেই থাকে। তিলোত্তমা উঠোনে ভেজা কাপড় রোদে দিতে গিয়ে জুবাইরের কথা শুনে থমকে গেল। চোখ তুলে তাকালো না, মাথা নিচু রেখে কাপড়টা তারের গায়ে ছড়িয়ে দিল। হালকা হাওয়া দুলিয়ে দিল শাড়ির পাটটা, কিন্তু তিলোত্তমার ভিতরকার হাওয়া যে থেমে গেল। মাথা নত করে ভেজা কাপড়গুলো রোদে দিতে দিতে বলল, পানি পড়ায় কি আসলেই লাভ হয়? করলে ক্ষতি কি? আমারও তো মন চায় একটা একটা খোকা বা খুকি কোল জোরে আসুক। দোকানের সাহেদের তো গত সপ্তাহে পোলা হইল। জুবাইর একটু থেমে থেমে বলে। তিলোত্তমা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আচ্ছা, যাব। বিয়ের 7টা বছর হয়ে গেছে। এই 7 বছরে কত কিছু বদলেছে। রাস্তার পাশের বিশাল বট গাছ কেটে সেখানে প্রাইমারি স্কুল হয়েছে, চাষের পদ্ধতি পাল্টেছে, গ্রামে দুই একটা টেলিভিশন এসেছে, কিন্তু এত সবের মাঝেও বদলায়নি তিলোত্তমার কোলে শূন্যতার ওজন। জুবাইর চুপচাপ লোক। একটা মুদি দোকান আছে, সেখানে বসে, বাড়ি ফেরে, রাতে ভাত খায়, ঘুমায়। শখ হিসেবে মাঝে মাঝে উঠোনে বসে চা খায়। কোনোদিন রেগে কিছু বলে না, গায়ে হাত তোলে না, কিন্তু আজকাল রাতের বেশিরভাগ সময় দীর্ঘশ্বাস ফেলে। তিলোত্তমা সে দীর্ঘশ্বাস গুণে রাখে তার জীবনের অজানা হিসেবে। তিলোত্তমার গল্পটা শুরু হয়েছিল আরো আগে, তার জন্মের আগে একরকম অনাথ হয়ে। বাপের মুখ দেখতে পায়নি কখনো। বাপ রসুল আলী মারা যায় তিলোত্তমা তার মায়ের পেটে থাকতে, একদম হঠাৎ, হার্ট অ্যাটাক করে। ওর মা ছিল শক্ত, নিজে মাঠে কাজ করে, সেলাই করে এই মেয়ে মানুষ করেছে, কিন্তু সেই শক্তিমতী শরীরও ধরে রাখা গেল না। তিলোত্তমা যখন 17, তখন মা মারা যায় তীব্র জন্ডিসে। তেমন চিকিৎসা পায়নি, এমনকি ওষুধ কেনার টাকাও ছিল না ঠিকঠাক। তারপর মামা মামির বাড়ি, সে বাড়িতে ঠাঁই ছিল, মন নয়। মামি বলতেন, তোর জন্যই তো চাল কম পড়ে যায়, এই সংসারে কেউ মাটি খায় না, কাল থেকে ভাত কম খাইবি। তিলোত্তমা কোনোদিন প্রতিবাদ করেনি, চুপচাপ রান্নাঘর ধুয়েছে। রক্ত সহ্য না হলেও মুরগি কাটার পর রক্তমাখা উঠোনটা নিজে হাতেই ঘষে মুছে পরিষ্কার করেছে। বমি আসতো, তাও সবটা নিজেই করত। সব মেনে নিয়েছে, কারণ জানতো যেখানে নিজের পায়ের তলায় মাটি নেই, সেখানে মুখ খোলা মানে যুদ্ধ ডাকাডাকি। 20 বছর বয়সে বিয়ে ঠিক হলো। ছেলের নাম জুবায়ের, বয়স 34। বাপ ছোটবেলায় মারা যায়। পড়াশোনা করছে, ইন্টারমিডিয়েট পাস। বিদেশ গিয়েছিল, সফল হয়নি। দেশে ফিরে মুদি দোকানের যৌতুক নিয়ে তিলোত্তমাকে বিয়ে করে একটা মুদি দোকান দিয়েছে। দোচালা ঘর আছে অবশ্য একটা। তিলোত্তমার জন্য এই বিয়ে মুক্তি না, ছিল না, বরং ছিল একটা নতুন দায়িত্ব, আবার অন্যের বোঝা হয়ে থাকা। তবে জুবায়ের কেমন যেন, মা বউকে হাজারো কথা শোনালে সর্বদা নির্বিকার থাকে, না বউয়ের পক্ষে না মায়ের পক্ষে। বাচ্চা না হওয়া নিয়েও শুরুর দিকে কিছু বলতো না, তবে ধীরে ধীরে বুঝেছে তিলোত্তমা, এই মানুষটা অন্যদের মতো না, শুধু তার দোষ একটাই, সে ছেলে মেয়ের মুখ দেখতে চায়। তিলোত্তমা কি চায় না? চায়। নিঃশব্দে অনেকবার আকাশের নিচে দাঁড়িয়ে বলেছে, একটা সন্তান যদি থাকতো, যাকে কোলে তুলে নিতে পারতাম। তবু তার কপালে সেসব লেখা নেই। আজ জুবাইয়ের কথাটা বলার পর খুব শান্ত হয়ে উঠোনের দিকে তাকিয়ে রইল, চায়ের কাপটা হাতে নিয়ে। তিলোত্তমাকে শুরুতে কেউ কেউ সান্ত্বনা দিত, ডাক্তার দেখাতে বলতো। এখন সবাই চুপ করে থাকে, শুধু ভেতরে ভেতরে চাপা ঘৃণায় ভরপুর দৃষ্টিতে মাপতে থাকে তাকে। সবচেয়ে বেশি চোখে লাগে জুবাইরের মা। জুবাইরের সামনেও কথা শোনাতে ছাড়ে না। ওনার প্রতিটা ডাকের মাঝে একটা চাপা কাটা থাকে যেন। তিনি উঠোন ঝাড় দিতে আসে, তিলোত্তমাকে দাঁড়িয়ে থাকতে দেখেই যেন ওনার গায়ে কাটা বিঁধেছে। জুবাইরের দিকে তাকিয়ে ঝাড় দিতে দিতে হঠাৎ বলল, কইছিলাম বিয়া করিস না, শোনস নাই? হাঙ্গার বিলাপ পারছিলি, করছস না বিয়া? বাপ তো হইতে পারস নাই। এই মেয়ের গায়ে তো কেমন জানি মন খারাপের গন্ধ আছে, কোনোদিন হাসতেও তো দেখি না। সংসারের সুখ আনবো কেমনে? তিলোত্তমা শেষ কাপড় মেলতে গিয়ে
থমকে যায়, তবে কিছু বলল না। ও কিছু বলতেও চায় না। শাশুড়ি যেন আরো উৎসাহ পেলেন। আমার জুবায়ের তো সোনার টুকরা। এমন ছেলেরে এই বোকা চেহারার মেয়েটা দিয়ে দিল মামা মামি মিলে। ওনারা তো নিজের বোঝা ঝেড়ে ফেললো। এখন আমগো কপালে জুটছে বিষ পিঁপড়াটা। বাপ মারে খাইছে। আমার পুতেরও বাপ বানাইতে পারে না। জুবাইর এসব শুনেও কখনো শোনে না, কানেই নেয় না যেন। ও বোধহয় চায় সংসারটা চলুক, কে কি বলল তা নিয়ে কথা না বাড়ুক। কিন্তু তিলোত্তমার কানে তো সব শব্দ ঢুকে। শুধু ঠোঁট চেপে চেপে সে শব্দগুলোকে নিজের ভিতরে পুরে ফেলে দেয়। কাপড় মেলে কলপারে চলে যায়, বাসন মাজতে হবে। জুবাইর মায়ের দিকে তাকিয়ে হালকা স্বরে বলে, আম্মা, ওরে নিয়ে বিকালে একবার যায়েন। কার কাছে নিয়ে যাবেন বলছিলেন? পানি পড়া দিলে যদি কিছু হয়। মনোয়ারা খাতুন ছেলের আতিক্ষেতা দেখে মুখ ঝামটায়। দাঁত চিবিয়ে বলে, বেশি লাই দিছস দেখাই পাত্তা দেয় না। চুলের মুঠি ধরে বাইর কর, তোরে আরেক বিয়া দিই। জুবাইর কিছু বলে না, গায়ে শার্ট গলিয়ে বাজারের দোকানে চলে যায়। মনোয়ারা খাতুন আরো গালমন্দ করতে লাগলেন। এটা নিত্যদিনের কথা। পাড়া প্রতিবেশী মজা নেয়। গ্রামে তো আবার রটনা বেশি হয়। বস করছে আমার পোলারে, বস করছে। তুই মরবি, মর। তিলোত্তমা বিকেলে সত্যই পানি পড়া খেয়ে এলো। রাস্তায় করিমের বউয়ের সাথে দেখা হয়। কোলে 6 মাসের ছেলে। মনোয়ারা খাতুনের চোখ চিকচিক করে ওঠে। আজ বিয়ের বছর ঘুরতেই একটা বাচ্চা হলে কি ভালো হতো। করিমের বউয়ের কাছ থেকে বাচ্চাটাকে কোলে নিতে গিয়েও থেমে যায়। আল্লাহর কাছে কত চায় একটা নাতি, আল্লাহ দেয়ই না। বড় বেরাজি উনি, হয়তো ওই পোড়ার মুখীর জন্য। ফিরার পর থেকে তিলোত্তমাকে কত গালিগালাজ করেছে। তোর চোখে তো জন্মে আফসোস দেখি নাই পোড়ামুখী। তিলোত্তমা কলপাট থেকে পানি ভরে কলসি হেসেলে আনে। কোমরে আঁচল গুজে বলে, আল্লাহ দিলে হবে আম্মা। আল্লাহর কাছে চাস বাচ্চা, মাথা ঠুকিয়ে কাঁদস। খালি তো আমার পুতেরে কান পড়া দেশ। মা মরার আগে ওগুলো তো ভালো শিখাই দিছিল তোরে। আবারও তিলোত্তমার মরা মাকে নিয়ে কথা বলল। তিলোত্তমার খুব কষ্ট হয়। মনারা বেগম আবারও বলে, যাইতে গা পারস না, আমার পুতেরে ফালাই, কত কষ্ট দিবি আর। বাপ ডাক শোনার জন্য তরপায় আমার পুতে। তিলোত্তমা কাজ করতে থাকে। মনারা বেগম জবাব না পেয়ে তেতে ওঠেন। তুই মইরাই যা, মরলে যদি পুতে বিয়া করতে একটু রাজি হয়, যদি একটু শান্তি পায়। তিলোত্তমা বরাবরের মতো নির্বিকার। মামির সংসারে কম তো শোনেনি। মনারা বেগম আরো জোরে চিল্লাতে থাকেন। ছেলে আসলে তিলোত্তমার বেয়াদবির বিচার দিবেন বলে ঠিক করেন। অথচ তিলোত্তমা করেছে কি ওর জানা নেই। আরো জানা নেই সন্তান জন্ম দিতে আর কি করতে হবে। শীত কাছাকাছি প্রায়। রাতের খাবার বাসনগুলো ধোয়। দুপুরে লার্কির চুলোয় রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গেছে। কিন্তু যত্ন করার মতো কেউ তো নেই। এই বাড়িটায় সে আছে, কিন্তু যেন থিতু না। রান্নাঘরটা তার, সব কাজের দায়িত্ব ওর। তবু মশলার জায়গাটাও ঠিক মতো জানে না। মশলার পরিমাণও নিচে দিতে পারবে না। মনারা খাতুনের অনুমতি লাগবে। ঘরটা তার, তবে সে জুবায়ের আসলে যখন ইচ্ছা রুমে যেতে পারবে না। কলপাট থেকে বাসন ধুয়ে এনে রান্নাঘরে রাখে। রান্নাঘর থেকে শুনতে পায় মনারা বেগম ছেলেকে বোঝাচ্ছেন তিলোত্তমাকে ছেড়ে যেতে, এর সংসার না করতে। মা বাপ কেউ নাই, মামলার ঝামেলা নেই। তিলোত্তমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, বুকটা হাহাকার করে ওঠে। তখনও ভেসে আসে গলার আওয়াজ, তারে ছাইরা দে জুবায়ের, সংসার করিস না। বাপ মা নাই, মামলা নাই, খুবই সোজা রাস্তা। তুই এই জীবনের বোঝা বইস কেন? জুবায়ের কি বলে শোনে না, কেবল মনোয়ারা বেগমের চিৎকারই শুনতে পাচ্ছেন। মানুষের বাচ্চা দেখলেও হাহাকার নাই বুকের মধ্যে। কি পাষাণ! তিলোত্তমার বুক হু হু করে ওঠে। বাচ্চার জন্য নীরবে কত কাঁদেও। মানুষের বাচ্চা দেখে হিংসা করবে এখন। চোখে পানি নিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করলো। চুলায় ল্যাপ দিয়ে নিচের ঘরে গেল। কাপড় বদলালো। ঘামে গা চিটচিট করে দিন শেষে। শরীর অসাড় হয়ে আসে কাজ করতে করতে। তাও দিন শেষে তিলোত্তমা নাকি কাজ করে না। ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়। তিলোত্তমা মাত্র শোয় বিছানায়। জুবাইয়ের রুমে আসে। জামা খুলে ওর পাশে গিয়ে শোয়। বিছানা একটু হেলতেই জুবাইয়ের কাছে আসে। ওর হাতটা নিজের কাছে টেনে নেয়। তিলোত্তমা ক্লান্ত, বিরক্ত লাগে, ঘুম আসছে ওর। সারাদিনের কাজের পর শরীর সায় দেয় না। জুবাইয়ের টান বুঝে গিয়ে গলা শক্ত করে বলে, এই,
এইরকম হেলা করলে হইব কেমন করে? তুমি চাওই না মনে হয় আমার বাচ্চা হোক। আমার তো লাগতেছে আম্মা ঠিকই কয়। তিলোত্তমা আর কিছু বলে না। জোবায়া নিজের ইচ্ছে মতো যা চায় আদায় করে নেয়, তারপর ঘুমিয়ে পড়ে। তিলোত্তমার চোখে ঘুম আসে না। সে একদিকে মুখ ফিরিয়ে থাকে, জানালার ফাঁক দিয়ে চারটা তাকিয়ে থাকে যেন একটা তাচ্ছিল্যের হাসি নিয়ে। রাতের আধারে যখন চারদিক নিস্তব্ধ হয়ে আসে, তখনই যেন তিলোত্তমার ভেতরকার শব্দগুলো চিৎকার করে ওঠে। সারাদিনের কাজের শেষে চুপচাপ শুয়ে থাকে সে। বাইরে থেকে কেউ দেখলে বলবে সে নিশ্চিন্ত ঘুমে, কিন্তু ভিতরে কোথাও একটানা শব্দ হচ্ছে, একটা শূন্যতা, কাটার মতো বিঁধে থাকা দীর্ঘশ্বাসের শব্দ। যে দুঃখী সে আজীবন দুঃখীই থাকে। সকালটা নরম কুয়াশার চাদরে আচ্ছাদিত। মাটির পথ এখনো স্যাঁতসেঁতে। রাতে শিশির মুছে যায়নি পুরোপুরি। হালকা রোদ উঠেছে, কিন্তু ঠান্ডা বাতাসে গা শিরশির করে। তিলোত্তমা প্রচন্ড সুন্দর একটা স্বপ্ন দেখছিল, কিন্তু মনে হচ্ছিল কে যেন ডাকছিল, খুব ধীরে, ধ্বনিহীন কণ্ঠে। কিন্তু ঘুম পুরোপুরি ভাঙতেই সে টের পায় কারো ডাক নয়, পাশের ঘর থেকে মনোয়ারা বেগম হাঁক দিচ্ছেন। ঘুমের ঘরে গড়াগড়ি করতেছে এখনো। মোরগের ডাক অহনো কানে যায় নাই। রান্নাঘরে যাওনের নাম নাই। ভাত হবে কখন? জামাইয়ের লগে এত ঢলাঢলি করস যে, নাতি কই আমার? তিলোত্তমা ধীরে উঠে বসে। গায়ে এখনো রাতের ভার লেগে আছে। চোখে ঘুম, মাথায় ঝিমঝিমে ভার, কিন্তু উঠতে হয়। বিছানা থেকে নামতেই বাধা পায়, আঁচলে টান খায়। পিছনে ফিরে দেখে জুবাইরের পিঠের নিচে শাড়ি। ও টান মেরে তা ছাড়িয়ে নেয়। জুবাইর নড়ে চড়ে ওঠে, আবারও ঘুমে তলিয়ে যায়। ঘরের কোণে গুটিয়ে রাখা শালটা গায়ে জড়ায়। দরজা খুলে বাইরে পা রাখে। মেঝেটা অতিরিক্ত ঠান্ডা। ও মনোয়ারা খাতুনের গলা ঘাড়ে যেন কাটার মালা। কলপারের নির্দিষ্ট স্থানে গোসল করে। শাড়ি পরে মাথায় গামছা পেঁচে হেসেলে ঢুকে। হেসেলে ঢুকেই প্রথমে চুলা জ্বালায়। আগুন ধরাতে ধরাতে আঙুল জ্বলে যায় একটু। ধোঁয়া উঠে যায় ছাদের ফাঁক গলে। সেদিকে তাকিয়ে হঠাৎ তিলোত্তমার মনে হয়, যদি এই ধোঁয়া ওর ভিতরের বিষ গিলে ফেলতো। হাঁ করে একটা শ্বাস ছাড়ে। ভাত বসানো হয়। ডাল ফুটছে পাশে। চুলার আগুনের হালকা গরমে চোখ ঝাপসা হয়ে আসে। পেছন থেকে মনোয়ারা খাতুন অত্যন্ত তেজি কণ্ঠে বলে, আজ তোকে খালা আইতাছে, যেন ঘর নোংরা না থাকে। তোরে নিয়ে আবার লোকজন ঠাট্টা করে, শুনলি? তিলোত্তমা কিছু বলে না, শুধু হালকা মাথা নাড়ে। বেশি করে তরকারি রাঁধ, মাংস মাছ সব রাঁধবি, খাওন দাওন যাতে কম না হয়। ডালে ডাল ঘুটনি চালান দিতে দিতে তিলোত্তমা আবারও মাথা নাড়ায়। ওর চোখ লাল, ঘুম হয়নি, শরীরটা ভারী লাগছে। তবুও গলার স্বর স্বাভাবিক রাখে। আচ্ছা ঠিক আছে আম্মা, কইরা ফেলমু। তিলোত্তমার দিনের শুরু এভাবেই হয়। রান্নাঘর সামলানো, ঘর গোছানো, খাও, দিন শেষে বাচ্চা না হওয়ার জন্য কথা শোনো। এইসব করে করে একটা সময় নিজেকে হারিয়ে ফেলে যেন। আয়নায় তাকিয়ে নিজে দেখে নিজেকেই, চিনতে পারে না। ভাবনার ছেদ ঘটে শাশুড়ির কণ্ঠস্বরে, আর এইসব কাজ কাম একটু ঠিকঠাক শিখ। এই যে মশলা ঠিক মতো দিতে পারস না, পোলার পছন্দের তরকারিটাও ঠিক মতো করতে পারস না, তাইলে বউ হইছিস কেন? চোখে জল আসে, কিন্তু পেছন ফিরে দেখা চলে না। ও জানে, চোখের জল দেখলে অভিনয় বলে আরো দুটো কথা বেশি শোনাতে দেরি করবে না উনি। জুবাইয়ের উঠোন পেরিয়ে আসে তখন। পরনে ধোয়া লুঙ্গি। দোকানে যাওয়ার আগে একটু চা খাবে। তার মুখ প্রসন্ন। চুপচাপ রান্নাঘরের পাশে তক্তার উপর বসে। তিলোত্তমা কাপ হাতে এগিয়ে দেয়। জুবাইর কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তারপর বলে, তোমার শরীর ঠিক আছে? তিলোত্তমা অবাক হয়, মাথা তোলে। হ। কাল রাতে খুব চুপ আছিলা, আর চোখগুলোও লাল। তিলোত্তমা শান্ত গলায় বলে, চুপ থাকাটাই এখন ভালো। কথা কইলেই কথা বাড়ে। চুপ থাকা এখন সহজ হয়ে গেছে। জুবাইয়ের মাথা নিচু করে চা খায়। কিছু বলতে চায় যেন, কিন্তু শব্দ খুঁজে পায় না। কয়েক চুমুকে কাপটা খালি করে দেয়। তিলোত্তমা তখন ধীরে বলে, আজ একটা কথা বলতে চাইতেছি, শুনবা? জুবাইয়ের চোখ তোলে। জুবাইয়ের স্বভাবে রুক্ষ হলেও তিলোত্তমাকে কখনো কিছুতে না বলেনি। মুখে না না বললেও কি হবে, আচরণে তো প্রকাশ পায়।
আমি ডাক্তার দেখাইতে চাই। তুমি যদি চাও তুমি সঙ্গে যাইতে পারো, না চাইলেও আমি যাব। জুবাইর কিছুক্ষণ চুপ করে থাকে, মুখ শক্ত হয়ে আসে। ডাক্তার? আবার? কত দেখাইলাম, আর কি বাকি? তুমি দেখাওনি, আমি দেখাইছি। একবারও তুমি যাও নাই। মানে? কণ্ঠটা একটু চড়া। জুবাইয়ের কপাল কুঁচকে যায়। মানে এই, আমি এই ঘরে বাচ্চার জন্য দোষারোপ শুনতেছি 7 বছর ধইরা। আমি একলা যাইতেছি ডাক্তার, ওজা, পীর সাহেবের কাছে। তুমি গেছো কখনো? জুবাইয়ের গলার স্বর নেমে আসে। তবে আগের ন্যায় রুক্ষ। আমি কি দোষারোপ করি? তুমি মুখই করো না, কিন্তু তুমি পাশে দাঁড়াও না। চুপ থাকো। তোমার চুপ থাকাটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আমারে। আমার আব্বা আমার 3 বছর বয়স থাকতেই মারা গেছে। পরে আম্মা আমারে মানুষ করছে। আমি আমার ওপর গলাবাজি করতে পারবো না। চায়ের কাপ চুলার পাশে শব্দ করে রাখে। বইয়ের ওপর ঠিকই পারো। তাচ্ছিল্যের স্বরে বলে, লার্কি উনুনে দেয়। মাঝে মাঝে তোমার মন চায় এই আগুনে জ্বলে যেতে। জুবায়ের শক্ত চোখে তাকিয়ে থাকে। উঠোন থেকে আবার মনোয়ারা খাতুনের গলা শোনা যায়। উনি রোদ পোহাতে বসেছেন। তোরে নিয়ে কথা হইতেছে, ঘরে আয়। নাস্তা বানাস নাই এখনো? তিলোত্তমা বলে, নাস্তা দিতেছি। আম্মারে ডাকেন, খাইয়া আবার গালমন্দ করেন। জুবায়ের উঠে পড়ে, না খেয়ে চুপচাপ দোকানের দিকে চলে যায়। স্যান্ডেলটাও জোড়া পড়ে না ঠিক মতো। ছেলের অমন থমথমে ভাব দেখে মনোয়ারা খাতুন তেতে ওঠে। আবার কি লাগাইছে আমার পোলার কানে? কান পরা দেশ। শান্তি দিল না, না খাইয়া গেছে গা। তুই গিল তোর খানা। 7 বছর লাগায় জ্বালাইতাছে। মইরা যা তুই। সব কথা শুনেও প্রতিক্রিয়া করে না। মাংস ভুনা করতে থাকে। কাকে বলবে এসব কথা? কার সাথে আশ্রয় চাইবে? কার কোলে মাথা রেখে কাঁদবে? শরীর কেমন যেন অবশ হয়ে আসে। মাঝে মাঝে বুক ধড়ফড় করে। রান্নাঘরের খোলা জানালা দিয়ে দূরের মাঠের দিকে তাকায়। বড় একটা ফাঁকা জায়গা, শুষ্ক মাটিতে ছেঁড়া ঘাস। মাঝে মাঝে গরু চড়ায় রাখালেরা। খুব ইচ্ছা হয় দৌড়ে পালিয়ে যায়। ওই শূন্য মাঠে গিয়ে একদম নিঃশব্দ হয়ে পড়ে থাকে। বুক চাপা কান্নার মাঝেও ও হাসে মন খুলে। একদিন ওর জায়গা হবে ঠিক রান্নাঘরের সামনের জায়গাটায়, মাটির নিচে। কুয়াশার চাদরে বিলীন হয়ে যাবে ও। দুপুরের দিকে বাড়িতে আসে 2 আত্মীয়। জুবাইরের খালাম্মা আর তার বড় ভাবি। মনোয়ারা বেগম ওদের সাথে বসে হাসি ঠাট্টা করছে। তিলোত্তমা চুপচাপ বটি দিয়ে সবজি কাটছিল রান্নাঘরে। সিম ভাজি করা হলেই খাবার দিবে। ওদের হাসি ঠাট্টা, চায়ের শব্দ, ফিস ফিস করে বলা কথাগুলো কানে আসে তার। মনোয়ারা তখনই কথার প্রসঙ্গ তুললেন। তারে লইয়া আর পারি না বউ। 7 বছরও কিচ্ছু হয় না। কত কবিরাজ, কত পানি পড়া, কিচ্ছু কামে দেয় নাই। আমার পোলা তবু কিছু কয় না। আমি হইলে কত আগেই ছাইড়া দিতাম। খালাম্মা তখন মুখ বাঁকিয়ে বলেন, শোন মনোয়ারা, আমি তো আগেই কইছিলাম তোর পোলা এত ভালা, একটা ঠিকঠাক ঘরের পোলা, এখনো বয়স আছে। তোর পুতেরে আমি চাইলে আমার দেবরের মেয়ের লগে হাফ হাফে বিয়া দিয়া দিতে পারি। ও তো হাই স্কুলে পড়ে, নতুন তাজা বউ হইব। তিলোত্তমার হাত থেমে যায়। ভাবি ফিসফিসিয়ে বলেন, এই মেয়েটার মুখে তো হাসি দেখি না কোনোদিন, খালি কেমন বিষণ্ণ মুখ। মনে হয় কোনো অশুভ কিছু আছে গায়ে। সুখ আনতে পারবে এমন মাইয়া নাও। মনারা গলায় মজা মিশিয়ে বলে, ওই তো, আমার পোলায় তো বুঝে না, হাই স্কুলের মাইয়া কচি আছে। আর এই মাইয়ারে কি এমনি এমনি বিয়া করতে কইছিলাম? দোকানে টাকা দিছে মামায়, তাই রাজি হইছি। আমি কি জানতাম নাকি এমন এক ঠান্ডা পাতিল ঘরে আনবো যেটা কিচ্ছু ফুটায় না। তিলোত্তমার কানে সব ঢোকে, ভিতর থেকে কান্না বের হয়, তবে শব্দ হয় না। তার মুখে শাড়িটা চেপে ধরে, থামে না ভেতরের কাঁপুনি। বুকের ভেতর গুমুট একটা গরম বাতাস থমকে থাকে, ঠিক বের হয় না, ভিতরে গিলে ফেলে। সে চুপচাপ বটি তুলে নেয়, হাত ধুয়ে উঠে দাঁড়ায়। রান্নাঘর থেকে বের হয় না, একটুও না। জানে এখন মুখ দেখালে ওদের কথাগুলো ওর শরীরে বিদ্ধ হবে আরো গভীরে। হা করে একটা চাপা কান্না গিলে নেয়, ভেতরের কষ্টটা দলা পাকায়। কিন্তু চোখে জল আসে না। চোখের পানি যে কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে বহু আগে। মন আর প্রথম দিনকার মতো নরম নেই। এখন এক একটা অপমান শরীরের মজ্জার সঙ্গে মিশে গেছে।
আর একটা বিয়া দিলে আমার পোলা একখান বাচ্চার মুখ দেখতে পাইব। এই লাইনটা ঘুরপাক খায় মাথায়। কথাগুলো জুবায়ের এখন কানে নিচ্ছে না। পরে যে নিবে না তার কি নিশ্চয়তা? সেদিন কি জুবায়ের তাকে ছেড়ে দিবে? এই ভয়ে আজও সে মুখ বুজে সহ্য করছে। কিন্তু প্রতি মুহূর্তে এই আজও মনে হলো হয়তো নিজেকে আগলে রাখা শেষ বিন্দুটাও ধসে যাচ্ছে। দুপুরে জুবায়ের রোজকার মতো বাড়ি আসে না। সবটাই ডাক্তার যাতে দেখাতে না হয় তাই। মনারা বেগম খেয়ে শুয়ে পড়েছেন। ছেলের কানে বিষ ঢালার মতো শক্তি নেই আজ। তিলোত্তমার খিদে পেয়েছে, কিন্তু জুবাইরের আগে ওর খাওয়া বারণ। বাড়ির মূল ফটকের বাইরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। ঘড়িটা নষ্ট হয়ে গেছে। মুঠোফোনে সময় দেখে 10টা। চাঁদের আলোয় তার গায়ের শাড়ি মলিন লাগছে। দূরে তিলোত্তমার মাথায় চাপা ব্যথা। বুক ধড়ফড় করছে। হাত পা অবশ লাগে। হঠাৎ মনে হয় এই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা দেয়াল, এমনকি বাতাসেও ঘৃণা লুকানো আছে তার জন্য। মন চায় কাঁদে, জোরে কাঁদে, কিন্তু সে জানে এই বাড়িতে কান্নারও অনুমতি লাগে। আকাশের দিকে তাকিয়ে থাকে, চাদর পেঁচিয়ে নিজেকে জড়িয়ে ফেলে। সকলের কথা শুনে নিজেকেই কেমন যেন লাগে। জুবাইরের খালা আর ভাবি তো কম কথা শোনায়নি আজ। জুবাইর বাড়ি আসে, ঘরে গিয়ে চুপচাপ জামা বদলায়। তিলোত্তমা খাবার নিয়ে আসে, নীরবে দুজনে খায়, কেউ কোনো কথা বলে না। খাওয়া শেষে আবারও রান্নাঘরে গিয়ে সবকিছু গুছিয়ে তিলোত্তমা রুমে আসে, শাড়ি বদলায়। বিছানায় শুতে গত রাতের মতো জুবাইর আবারও হাতে টান দিয়ে কাছে টানে। তিলোত্তমা নির্বিকার, মাটির পুতুল যেন। জুবাইর নিজের কাজ সেরে বলে, এমন দায়সারা ভাব কেন? তিলোত্তমা বুঝে না। মানে মানে এইরকম অমনোযোগ, এত রুক্ষ ব্যবহার, দূরে থাকা হয় কেন? যেন তুমি চাওই না বাচ্চা হোক। তিলোত্তমা এবার আর চুপ করে না, হঠাৎই বলে ফেলে, শরীরটা কি শুধু তোমার খুশির জন্য? আমার ক্লান্তি, আমার ব্যথা, সেগুলোর কোনো দাম নাই? জুবাইর কথাটা শুনে রেগে যায়, চোখ রাগে টকটকে। তুমি কি বলতে চাইতেছো? আমি জোর করি তোমার উপরে? তিলোত্তমা চুপ থাকে, দৃষ্টি নিচু করে। শরীর কেঁপে ওঠে, কিন্তু মুখ শক্ত রাখে। জুবাইর ধীরে ধীরে কাছে এসে বলে, তুমি আমার বউ হও, আমি তো পরের কাছে যাই না। তোমার কাছে আসি, কারণ আমি তোমারে চাই। কিন্তু প্রতিবার আমি প্রস্তুত থাকি না, প্রতিবার তো আমি চাই না। তিলোত্তমার গলায় এবার কান্না। তোমরা সব বোঝো না, শুধু নিজে যা চাও সেটা আদায় করে নাও। জুবাইর উঠে বসে পড়ে। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। জুবাইর কিছুক্ষণ নিস্তব্ধ থাকে। তিলোত্তমা বিছানায় লেপ্টে থাকে। জুবাইর খুব ধীরে বলে, আমি তো খারাপ কিছু চাই না। আমি তো শুধু চাই একটা বাচ্চা হোক, আমার নিজের রক্তের। তুমি বুঝবা না। হ, আমি বুঝবো না। আমি বোকাচন্দ্র না। আমার তো মা ডাক শুনতে মন চায় না। জুবাইর হঠাৎ রাগে, কণ্ঠ শক্ত হয়ে যায়। আসলে কি চাও মা ডাক শুনতে? হাব ভাবে তো লাগে না। বাচ্চা চাইলে জামাইয়ের প্রতি তেমন অবহেলা অবজ্ঞা থাকে না। তুমি আসলেই চাও না বাচ্চা? দূর থেকে জোনাকি পোকার শব্দ শোনা যাচ্ছে। জুবায়ের বা তিলোত্তমা কেউই ঘুমায়নি। তিলোত্তমা নিজেকে শাড়িতে সম্পূর্ণভাবে পেঁচিয়ে নির্জীবের মতো পড়ে আছে। চোখ বেয়ে পানি পড়ছে না ঠিকই, কিন্তু বুকটা ধড়ফড় করছে। জুবায়ের কি সহজে বলে ফেললো তিলোত্তমা নিজেই নাকি বাচ্চা চায় না? জুবায়ের ল্যাব গায়ে দেয়, তিলোত্তমার গায়েও দেয়। তিলোত্তমার সারা শব্দ নেই। জুবায়ের শুয়ে ঠান্ডা কণ্ঠে ডাকে, তিলু। তিলোত্তমা শব্দ করে না, তবে চোখ তুলে জুবায়ের দিকে তাকায়। জুবায়ের ধীর কণ্ঠে বলে, আমি কি তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি? তিলোত্তমা চোখ ফিরাও না, নামায়ও না, স্থির চোখে তাকিয়ে থাকে। জুবায়ের আবারও বলে, আমার বাচ্চা চাওয়ার হাহাকারটা কি ভুল? তিলোত্তমা ঢোক গিলে, তা ভুল হবে কেন? কিন্তু কথায় কথায় আমাকে যে পরিমাণ অপদস্থ হতে হয়, তা কি ঠিক? তুমি তো জানো আম্মা কেমন মানুষ। উনি আমার জন্য কত কষ্ট করেছে। আমি কি করে আম্মার মুখের উপর কথা বললে আম্মাকে কষ্ট দিই? তাহলে তোমার আম্মা যে আমার মরা মা বাপ নিয়ে কথা তোলে, আমার খারাপ লাগে না? আমার বুঝি ভালো লাগে? আম্মারে থামানো যায় না। ছোট থেকে এমনই দেখে আসছি। আমি চাই না কিছু বলে সংসারের ঝামেলা আরো বাড়াতে, কিন্তু তাতে আমি তো একা পড়ে যাই।
তিলোত্তমা ফুঁফিয়ে কেঁপে ওঠে। তুমি ভাবো না আমার কেমন লাগে যখন তোমার মা বলে আমি সংসারের অভিশাপ, যখন বলে আমি বশ করেছি তোমাকে। জুবাইয়ের মাথা নিচু করে বলে, আমি জানি তুমি অনেক কিছু সহ্য করো, কিন্তু তুমি তো একটা জিনিস বোঝো না, আমারও তো কষ্ট হয়। আমি কি চাই না একটা ঝামেলাবিহীন জীবনের? তিলোত্তমার ঠোঁট থরথর করে কাঁপে। চাও? আমিও চাই। আমি কত চাই জানো? একটা সুস্থ সংসার চাই। একটা ছেলে মেয়ে যদি থাকতো, আমার পাশে বসতো, গলা জড়িয়ে বলতো, মা, আমি আছি। আমি কতবার আল্লাহর কাছে চেয়েছি জানো, কিন্তু কপালে নেই। আর সেই কপালের দায় আমার কাঁধে কেন? মানুষের ছোট ছোট বাচ্চা দেখলে বুক তো আমারও কাঁপে। তিলোত্তমা কাঁদে না আজ অনেকদিন, কাউকে নিজের সবটা খুলেও না। জুবাইর অনুভব করে না তিলোত্তমার ভিতরের কষ্ট, তাও তিলোত্তমাকে নিজের বুকে জড়িয়ে ধরে। তিলোত্তমা স্বামীর বুকে মুখ গুজে কেঁদে ফেলে। অনেকদিন পর ও আজ এভাবে কাঁদল, বেশ অনেকক্ষণ যাবৎ। জুবায়ের ওকে ভালোবাসে কিনাও জানে না, তবে তিলোত্তমা তো ঠিকই ভালোবাসে। কে আছে জুবায়ের ছাড়া? জুবায়ের মাথায় হাত বুলিয়ে বলে, কাইন্দো না আর। তিলোত্তমা তাও থামে না, কান্নারত অবস্থাতেই বলে, আমারে কিছু বলতে পারো না? আমার কষ্ট হয়, অনেক কষ্ট হয়। একটা নিরিবিলি ঘর চাই আমি, শান্তি চাই। তাই তো আম্মারে কিছু বলি না। শান্তি তো কেবল নিস্তব্ধ হলেই হয় না, ঘরের মানুষ গলা টিপে রাখলে সেই ঘর নীরব হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, কিন্তু শান্তি তো থাকে না। তিলোত্তমা আবারও বলে, আম্মা নাকি তোমারে আবার বিয়া দিবে। আমার কষ্ট হয় সেসব শুনলে, মুখ বুজে সবটা সহ্য করি। তুমি ছাড়া আমার কে আছে? জুবায়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমা বুড়া মানুষ, কত কথাই বলবে, কান দিও না। তিলোত্তমা কিছু বলে না, বুকে লেপ্টে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর বলে, কেন আমাকে ভালোবাসলে না? কি অন্যায় করেছি? ভালোবাসা ভালোবাসি করার মতো বয়স আর আমার নেই। তুমি এখন যে ভালোবাসার কথা বলতেছ, আমার সেই বয়স 14 বছর আগে চলে গেছে। তোমাকে আমার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমি জোয়ান হইতে পারবো না। আমার এখন দিনরাত ভালোবাসি ভালোবাসি করে মুখে তোলার মতো বয়স বা মানসিক অবস্থা নেই। তিলোত্তমার কান্না থেমে গেল পুরো দমে। নিজেকে জুবায়েরের বুক থেকে সরিয়ে ফেলল, অন্য পাশে ফিরে গেল। জুবায়ের আর ডাকলো না, ঘুম পাচ্ছে। বউকে তো জায়গা দিয়েছিল, না থাকলে ও আর কি করবে? কিন্তু একবারও কি অর্ধাঙ্গিনীর কষ্ট অভিমান বুঝলো? হুম, বোঝেনি। কেবল ঘুমিয়ে পড়ার আগে বলল, কালকে তোমার কথা মতো ডাক্তারের কাছে যাব, দুজনেই। তিলোত্তমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কেউ যেন ওর গলা চিপে ধরে রেখেছে। বেশ বেলা হয়েছে, জুবাইর কিছুক্ষণ পরেই দোকান থেকে বাড়ি আসবে। আজ দেরি করে আসছে, কারণ সন্ধ্যা নাগাদ ডাক্তার দেখাতে যাবে দুজনে, তাই একেবারে আসবে। তিলোত্তমা দুপুরে রান্নাবান্না সেরে ঘরে ঢুকেছে। মনারা বেগম দুপুরের খাবার খেয়ে পাশের বাড়ি গিয়েছে বইয়ের নামে গালমন্দ করতে। তিলোত্তমা জানে সবটা, তাও কিছু বলে না। যেখানে স্বামী বোঝে না, সেখানে তো শাশুড়ি বিলাসিতা। আলনাতে পোশাকগুলো ভাঁজ করে করে রাখতে লাগলো। শাড়িগুলো সেখানে রেখে খাটের তলা থেকে টিনের টাংটা বের করলো। ওখানেও যাবতীয় ছোটবেলার জিনিসপত্র আছে। বের করে করে ছোটবেলার সমস্ত কিছু দেখতে লাগলো। বাবাকেও ভালোবাসে কিনা জানে না, কিন্তু মাকে? ও মনারা বেগমের মধ্যে নিজের মাকে খুঁজে পেতে চেয়েছিল, কিন্তু বাস্তবতা ওকে উপলব্ধি করিয়েছে শাশুড়ি কখনো মা হতে পারে না। মায়ের ব্যবহৃত শাড়িটা নাকে চেপে রাখলো। মা মা গন্ধ করছে একটা। শাড়িটা দিয়ে মুখ চেপে রেখে কাঁদতে লাগলো। দিন শেষে ওর কেউ নেই, কেউ না। সংসারেও মাত্র একটা কাজের পরিচারিকা যেন। বেশ কিছুক্ষণ মেঝেতে বসে মায়ের শাড়িতে মুখ গুজেছিল, তারপর শাড়িটা ভাঁজ করে আবারও ট্রাঙ্কে রেখে দিল। হাতরে এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র বের করলো। ফার্স্ট ডিভিশন। 5টা সাবজেক্টে লেটার পাওয়া, 80-র ওপর পাওয়া মানে লেটার। তিলোত্তমার আজও মনে পড়ে সেদিন এই প্রশংসাপত্র নিয়ে মাকে দেখিয়েছিল। সেদিন ওর মা মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, মারে, তোরা আমি ডাক্তার বানামু। তোর বাপ যেমনে হুট করে মরছে,
কষ্ট পেয়ে মরছে। তুই এমন কারো বাপরে কষ্ট পেয়ে মরতে দিস না। তার ঠিক ১ সপ্তাহ পরে ওর মা মারা যায়। তিলোত্তমা ঠিক তখন থেকেই একা। তারপর মামার বাড়ি গিয়ে উঠল। মামি পড়তে দিতে নারাজ। ফলে মাঝে ১ বছর গ্যাপ গেল। পরের বছর পড়তে চাইলেও মামি পড়তে দিতে চায়নি। কিন্তু যখন ১৮ বছর হলো, তিলোত্তমা অনেক কষ্টে মানিয়ে ঘরের সব কাজ করার বিনিময়ে কলেজে ভর্তি হলো। ঘরের সব কাজ সামলাতো, পড়তো, মোটামুটি ফলও করত। ইন্টার পরীক্ষার কয়েকদিন আগে জুবাইরের সাথে বিয়ের কথাবার্তা উঠল। এক শুক্রবারে পুরো পরিবার এসে বিয়েটা পড়িয়ে তিলোত্তমাকে উঠিয়ে আনলো। জুবাইরকে পড়াশোনার কথা বললেও বলেছিল তিলোত্তমাকে পড়াবে, কিন্তু পরীক্ষা দিতে দেয়নি মনোয়ারা খাতুন। স্বামী থেকে নাকি বেশি পড়াশোনা করার দরকার নেই, আল্লাহ বেরাজি হন। তিলোত্তমা ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য কত তরপাচ্ছিল, কিন্তু জুবাইর দেখেও দেখেনি। কাপুরুষের ন্যায় মা যা বলেছিল তাই মেনে নিয়েছিল। তিলোত্তমা তো তখন থেকেই ত্যাগ করছে, হতে পারল না মায়ের শেষ ইচ্ছার ডাক্তার। আর কত করবেও, আর কত? বাচ্চা হচ্ছে না তার দায়টাও কি এখন ওর? নিজেকে নীরবে সামলাতে পারে না, বুক ব্যথা করে। এখন কষ্ট জমতে জমতে বিছানার চাদর খামচে ধরে কাঁদতে লাগলো। দরজায় ঠকঠক শব্দ হয়। তিলোত্তমা চোখ মুছে উঠে বসে শাড়ি ঠিক করে দরজা খুলে দেয়। জুবাইর দাঁড়িয়ে আছে, অত্যন্ত ক্লান্ত ভঙ্গিতে। ঘরে ঢুকতে ঢুকতে বলে, আম্মা কই? শেফালি ফুফুর বাড়িতে। তিলোত্তমার কম্পিত কণ্ঠ। জুবাইর বুঝে তিলোত্তমা কান্না করেছে। তাও ও প্রতিক্রিয়া দেখালো না। একবারও মনে হলো না জিজ্ঞাসা করি, তুমি কেন এভাবে কাঁদছো? চুপচাপ কলপাট থেকে হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। তিলোত্তমা জুবাইরকে খেতে দেয়, কিন্তু নিজে খেতে বসে না। জুবাইর দেখে, একবার শান্ত স্বরে বলেছিল, খাবে না? না, খিদে নেই। এরপর জুবাইর নিজে একাই খেয়েছে। তিলোত্তমাকে দ্বিতীয়বার সাধেও নি, মুখে তুলে খাইয়েও দেয়নি। তিলোত্তমা মনে মনে তাচ্ছিল্যের হাসি দেয়। বউ মানেই কি কেবল বাচ্চা জন্ম দেওয়ার মেশিন? তিলোত্তমার তো তাই মনে হয়। একটু যত্ন কি ওর প্রাপ্ত নয়? জুবাইর খাওয়া শেষ করে উঠে যায়। তিলোত্তমা কলপারে গিয়ে বাসনপত্র ধুয়ে আর ঘরে ঢুকে না। উঠোনে গিয়ে বসে। উঠানের এক পাশে একটা বেলি ফুলের গাছ দেখল। উঠে সেখান থেকে চারা নিয়ে নিজের ঘরে জানালার পাশে তা রুয়ে দেয়। বেলি ফুলের ঘ্রাণ ছড়াবে তাহলে রুমে ভালোই লাগবে। অনেকক্ষণ যাবত এই কাজ করলো। সন্ধ্যা হবে হবে নাগাদ ঘরে গেল। জুবাইর উদাম গায়ে চিত হয়ে শুয়ে আছে। তিলোত্তমা সারা শব্দ করল না, পাশে গিয়ে বসে রইল। অনেকক্ষণ জুবাইরের মুখের দিকে তাকিয়ে রইল। জুবাইর ওর জীবনের একমাত্র পুরুষ। জুবাইরকে ও ভালোবাসে, অন্যায় তো না, কিন্তু জুবাইর ওকে ভালোবাসে না। বয়সের তারতম্যে ওরা একে অপরকে বোঝে না। বিয়ের শুরুতে জুবাইর কি যত্ন করত। ধীরে ধীরে সে চিত্র বদলে গেল। সকলের অবহেলার পাত্র হয়ে গেল ও। সূর্য ডোবার পরেও জুবাইর না উঠলে তিলোত্তমা ওকে হাতে মৃদু ধাক্কা মেরে ডাক দেয়, এই, ডাক্তারের কাছে যাইবা না? জুবাইর পিট পিট করে তাকায়। মুঠোফোন হাতে নিয়ে সময় দেখে। সময় হয়ে এসেছে। উঠে গায়ে শার্ট গলিয়ে বলে, তৈরি হও। রুম থেকে বেরিয়ে যায়। কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। তিলোত্তমা ততক্ষণে শাড়ি বদলে ফেলেছে। জুবাইর শুধায়, আম্মা আসে নাই? না। আমি ডাকি তাইলে? আচ্ছা। তিলোত্তমা কাঁধে কাপড় আনে, অত্যন্ত শালীন ওর পোশাক আশাক। জুবাইর গিয়ে পাশের বাড়ি থেকে মাকে ডেকে আনে। মনোয়ারা খাতুন বাড়ি ফিরে তিলোত্তমাকে বাইরের পোশাকে দেখে ভ্রু কুঁচকায়। খ্যাক খ্যাক করে বলে, কই যাইতাছস? তিলোত্তমা কিছু বলে না। জুবাইর পাশ থেকে বলে, মেলায় যাই আম্মা। ডাক্তারের কথা বলে না, কিন্তু মেলায় যাওয়ার কথা শুনে মনোয়ারা খাতুনের রাগ লাগে। এই মাইয়াকে নিয়ে মেলায় যাওয়ার কি হইল? যাই আম্মা, অনেকদিন কোথাও যাই না। মনোয়ারা খাতুন মুখ বাঁকায়। মা হইতে পারে না এমন মাইয়ারে নিয়ে কি লুতুপুতু? মা হইতে পারলে জানি কি করতে। তিলোত্তমা মাথা নিচু করে থাকে। জুবাইর ওর দিকে তাকিয়ে বলে, তুমি বাইরে যাও, পুকুরের সামনে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। তিলোত্তমা আর ওখানে থাকে না। কথাগুলো না শুনতে পেলে ও শান্তি পায়। জুবাইর ওকে এক প্রকার শান্তি দিল। তিলোত্তমা বের হতে মনোয়ারা খাতুন বলে, বেশি লাই দিতাছস। থাক আম্মা, আপনার জন্য কি আনবো? বিষ আনিস?
এখন বইয়ের আঁচল ধইরা ঘুর। জুবায়ের কিছু বলল না, বের হয়ে গেল বাড়ি থেকে। মনারা খাতুন হাতের গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারেন, রাগে ফুঁসতে থাকেন। পুরো বশ করছে, মরেও না, দেখলেই চোখে জ্বালা ধরে। আম্মারে কিছু কইতে পারো না? জুবায়ের পুকুর পাড়ে আসতেই তিলোত্তমা বলে, আম্মার আমি মুখের উপর কিছু বলতে পারি না। তাহলে যে প্রতিদিন আমি কথা শুনি? বাচ্চা না হলে একটু আধটু শুনতেই হয়। একবার বাচ্চা হলে আর কিছু শুনতে হবে না। একটু থেমে বলে, মায়েরা এমন কিছু বলে। সব কথা গায়ে নিতে নেই। বউ মানুষের সহ্য ক্ষমতা বেশি থাকতে হয়। জুবায়ের আগে আগে হাঁটা দেয়। তিলোত্তমার ওর ছায়া অনুসরণ করতেও ভালো লাগে না এখন। ঘৃণা করেও করে না যেন। ওর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কাপুরুষ একটা। তিলোত্তমা জুবাইর মিলে ডাক্তার দেখালো। যদিও জুবাইরের বিষয়টা অনেক গায়ে লেগেছে, তাও তিলোত্তমার মুখের দিকে তাকিয়ে কিছু বলল না। যাবতীয় যত ওষুধপত্র ডাক্তার যেসব দিক নির্দেশনা দিল, তার সবটাই মেনে চলল। মাঝে অনেক দিন পার হয়েছে। গরম পড়তে শুরু হয়েছে। জুবাইর কলপাট থেকে হাত ধুয়ে মেঝেতে পাটির উপর বসলো। আম্মা কই? জুবাইরের পাতে ভাত তুলে দিতে দিতে তিলোত্তমা বলে, আসতেছে। বলতে বলতে মনোয়ারা খাতুন হাজির। ওনার বরাদ্দকৃত জায়গায় বসলেন। চোখে মুখে বিরক্তির ছোঁয়া। তিলোত্তমা শাশুড়ির মুখের দিকে একবার তাকিয়ে ওনার পাতেও ভাত তরকারি তুলে দিল। তারপর নিচে নিল। জুবাইর চুপচাপ খাচ্ছে। মনোয়ারা খাতুন সবসময় তিলোত্তমার ভুল খুঁজে বেড়ায়, কিন্তু আজকে কোনো কিছুতেই ভুল পাচ্ছে না। লবণ মরিচ সব ঠিকঠাকই আছে, এটা ভেবেই এখন ওনার রাগ হচ্ছে। মনোয়ারা খাতুন কপাল কুঁচকে খাবার খাচ্ছিলেন। তিলোত্তমা লক্ষ্য করেছে সবটা। তিলোত্তমা মুখে মাছ দিয়ে কয়েক লোকমা খাবার তুলতে ওর প্রচন্ড বমি পেল। উঠে এক প্রকার দৌড়ে কলপারে গেল। গড় গড় করে বমি করে দিল। মাথাটা ঘুরছে। টিউবওয়েল ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। মনারা খাতুনও ওর পিছন পিছন এসেছিলেন। এটো হাত ধুয়ে তিলোত্তমার হাত নিজেই ধুয়ে দিলেন। মাথায় পানি ঢেলে দিলেন। তিলোত্তমা তখনও হাঁপাচ্ছে। ওর শরীর খারাপ লাগছে। কি হয়েছে তোর? মনোহরা সন্দেহের সৃষ্টি নিক্ষেপ করে বলে, জানি না আম্মা। মাথা ঘোরায়, বমি পায়। তিলোত্তমা শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলে। মনোহরা খাতুনের চোখ চিকচিক করে উঠল। টক খাইতে মন চায়? হ আম্মা। আরে তুই তো পোয়াতি। ওনার কণ্ঠে আনন্দ ছিল। তিলোত্তমা অবাক হয়ে তাকায়। মনোহরা খাতুন খিটখিটে কণ্ঠে বলে, বোঝস নাই তুই একটু? আমি কেমনে বুঝবো আম্মা? বমি আর মাথা ঘোরানোকে অতটা পাত্তা দি নেই। ব্যাগ কেল্লা। আচ্ছা, তোরে বিকালে আলিমের মার কাছে নিয়ে যামু। হেতি দেখলেই কইতে পারবো। আপনার পুত্রে বলবো না? এখনই কইস না, আগে যাচাই বাছাই করি, তারপরে না। তিলোত্তমা মনে মনে তাই ভাবল। আগে নিশ্চিত হয়ে এরপর জুবাইরকে জানানো যাবে। খাইতে চলেন আম্মা, আপনার পুতো একলা। আমি তো খামু, তুই কি দিয়া ভাত খাইবি? তিলোত্তমাকে নিয়ে মনারা খাতুন বোধহয় প্রথম চিন্তিত। যদিও সবটা বাচ্চার জন্য, তবুও তিলোত্তমার ভালো লাগলো। পরে খামু আমি, আপনি আগে খান। খিচুড়ি রাইন্দা দি, আচার ভরায় ভরায় খাইস। মা মরার পর প্রথম তিলোত্তমাকে কেউ খাবার খাওয়ানোর তোষামত করলো। তিলোত্তমার চোখে জল আসে। বলে, দেন আম্মা, অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল। মনারা খাতুন যায়, বংশে বাড়তি আসছে। ওনার আর কি চাই? এখন সব উনি করতে পারবেন। বিকেল বেলা, রোদটা একটু ঢলে পড়েছে পশ্চিমে। উঠোনে একটা ধুলোময় আলো ছড়িয়ে আছে। তিলোত্তমা ঘরের এক কোণে টুলে বসে চুল বাঁধছিল। ঠিক তখনই মনারা খাতুন ওর হাত ধরে টান দিয়ে বললেন, চল, তৈরি হ, এখনই আলিমের মার বাড়ি যামু। আর দেরি করুম না। এই বিকালে? তো সন্ধ্যা নামলে যাবি নাকি মুখপুরি? সন্ধ্যার বাতাস খারাপ এখন। তিলোত্তমা তেমন কিছু না বলে চুপচাপ ওনার পেছন পেছন হাঁটলো। বিকালটা একেবারে গরমে পুড়ছে। আকাশের রং হলদেটে, আর ধুলোর গন্ধে বাতাস ভারী। মাঠ ঘাটে কাজ শেষ করে সবাই বাড়ির পথে হাঁটা দিয়েছে। তিলোত্তমা শাড়ির আঁচল দিয়ে গলার ঘাম মুছে নিল। শাড়ির আঁচলটা এক হাতে চেপে ধরা। বুকের ভেতরটা কেমন ধরফর করছে। ওর এমনটা আগে কখনো হয়নি। খুব অস্থির লাগছে। আলিমের মার নাম রোকসানা বেওয়া। বয়স্ক এক মহিলা। এলাকার লোক তাকে ডাকে দেখনেওয়ালি বলে। বয়সের ভারে কুঁজো হলেও
চোখের দৃষ্টিতে আজও নাকি তীক্ষ্ণতা। গর্ভধারণ, জ্বর, বাত ব্যথা, চর্মরোগ সবকিছু দাওয়াই নাকি ওনার মুখে। মনারা খাতুন একেবারে সামনের ঘরের বারান্দায় উঠে ডাক দিলেন, আলিমের মারে, আসস? ভেতর থেকে এক অল্প বয়সী মেয়ে এসে জানালো, আম্মা গোসল দিতেছে। একটু বসেন খালাম্মা। মনারা খাতুন অপেক্ষা করলেন। আধ ঘন্টার মধ্যে আলিমের মা এসে উপস্থিত। গা থেকে ভিজে কাপড়ের সোদা গন্ধ বেরোচ্ছে। চোখে মুখে এক ধরনের স্থিরতা। খুব কম কথা বলেন। পান খাওয়া দাঁত বের করে হেসে বলে, কি জুবাইরের আম্মা, কি চাও? এই তিলু, আমার বৌমা। কিছুদিন হইতাছে বমি করে, মাথা ঘুরায়, সন্দেহ হইতাছে একটু। তুই একবার দেখ না। তুই আয় মা, ঘরে আয়, একটুখানি কথা আছে। মনারা খাতুন উঠানে থেকে গেলেন। তিলোত্তমা দ্বিধা ভরে ঘরে ঢুকে এক কোনায় বসল। আলিমের মা ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলেন। একটা ছোট বালিশ পেছনে ঠেলে দিলেন। একবার হাত দিয়ে ওর কপাল, পেট, হাতের তালু ছুঁয়ে বললেন, পেটের তলার দিকে ব্যথা হয় কখনো? তিলোত্তমা মাথা নাড়ে, হ্যাঁ। গা গরম লাগে? কিছুটা। ঘুম পায়? দিনে ঘুমায় যায় মাঝে মাঝে, তবে প্রতিদিন না। শরীর খারাপ টারাস হস? তিলোত্তমা না বোধক মাথা নাড়ায়। আলিমের মা তারপর হঠাৎ কানের কাছে মুখ এনে ফিসফিস করে কিছু বললেন। তিলোত্তমা অবাক চোখে তাকিয়ে রইল। চুপ করে থাকিস মা, চোখ বন্ধ কর, আমি একটু দেখুম। ওর কাঁধে হাত রেখে আস্তে আস্তে পেটে হাত রাখলেন। মৃদু চাপ দিলেন কয়েক জায়গায়। মুখে অদ্ভুত প্রশান্তি। একটানা 2 মিনিট নীরবতা বজায় রাখলেন উনি। আলিমের মায়ের মুখে আলোকিত হাসি। বলে, আলহামদুলিল্লাহ, নতুন প্রাণ। তোর ওপর করুণা করছে আল্লাহ। 3 মাসের মতো হইব। তিলোত্তমার মুখে হাসি ফুটে। আলিমের মা বারান্দায় এসে দাঁড়ান। ঠোঁটের কোনায় তৃপ্তির হাসি। মোবারক হোক খালাম্মা। 3 মাস পেরায় গেছে। মেয়েরে আর কাজ কামে দিয়েন না। এখন থেকে সাবধানে রাখেন। মনারা খাতুন আলহামদুলিল্লাহ বলে কপালে হাত ঠেকালেন। মুখ ভর্তি হাসি। তিলোত্তমা ভেতর থেকে বের হতে গিয়ে বারান্দার চৌখাটে থমকে দাঁড়ায়। চোখে জল জমেছে। বিস্ময়, আনন্দ আর ভয় সব মিশ্র এক অনুভূতি। আলিমের মা বলে, বৌরে পরে 7 মাসের সময় নিয়ে আসিও। কইয়া দিমু পোলা হইব নাকি মাইয়া। মনারা খাতুন আঁচলের এক প্রান্তে গুজে রাখা দুটো 100 টাকার নোট আলিমের মার কাছে দিল। ওনার বংশধর আসছে, খুশি তো হবেই। আলিমের মা নিতে না চাইলে উনি বলেন, রাখ রাখ, যে খুশির সংবাদ দিছস তুই রাখ। পোলা হওয়ার সংবাদ কইলে 500 দিমু। তিলোত্তমাকে নিয়ে বাড়ি চলে এলেন। পুরোটা সময় উনি বউয়ের হাত ধরেছিলেন। তিলোত্তমা এতটা যত্ন কখনো পায়নি। ওর যে কি খুশি লাগছিল। শুক্রবার হয় জুবাইর রাত সারাদিন বাড়িতে। তিলোত্তমা বাইরের থেকে এসে ওকে কিছু বলে না। মনারা খাতুন তিলোত্তমাকে জুবাইরকে জানানোর কথা বলতে বলেছেন। মা হয়ে বলাটা নাকি ভালো দেখায় না। তিলোত্তমা প্রতিদিন রাতের খাবার তৈরি করা 8টা নাগাদ। আজকেও স্বভাব সুলভ গিয়েছিল রান্নাঘরে। কিন্তু মনারা খাতুন ওকে বিশ্রাম নিতে বলেছে। এক কথায় বলে দিয়েছে, রান্না বান্না সামলানোর মতো হেডান আমার এখনো আছে। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে। অথচ কয়েক বছর আগে থেকেই উনি রান্নাঘরে যায় না। তিলোত্তমা মনে মনে হাসে। বাচ্চা হবে বলে কি খুশি। হায় রে, বাচ্চাটার জন্য না করে কেবল তিলোত্তমাকে কি কখনো এমন যত্ন করা যেত না? ও ঘরে গিয়ে বিছানায় বসে। জুবায়ের ওকে দেখে বলে, রাত বানা। আম্মা পরে চিল্লাইব। আম্মাই পাঠাইলো। কইছে কাম করতে হইব না। জুবায়ের অবাক হয়ে তাকায়। তিলোত্তমা মাথা নিচু করে বলে, তুমি বাপ হইবা। কথাটা বলেই যেন বাতাস থেমে যায়। কয়েক মুহূর্ত কোনো শব্দ নেই। এরপর জুবায়ের ধীরে ধীরে উঠে দাঁড়ায়। 1 পা 2 পা এগিয়ে এসে তিলোত্তমার সামনে দাঁড়ায়। তার মুখে যেন বিস্ময়ের ঢেউ। তুমি কি সত্যি বলতেছ? তিলোত্তমা মাথা নাড়ে। চোখে জল টলমল করে। জুবায়ের ওর মুখে হাত রাখে। তিলু,
এই কথাটা শোনবার জন্যই বাঁচতেছিলাম রে। হঠাৎ করে তিলোত্তমাকে নিজের বুকে টেনে নেয়। তিলোত্তমা আঁচল দিয়ে চোখ মুছে ওর বুকে মুখ গুজে দেয়। দুজনের বুকের ভেতর তীব্র একটা কাঁপুনি কাজ করছে। কেমনে জানলা? আমি আসলে বুঝি নাই। ভাবছিলাম হঠাৎ গরম পড়ায় খারাপ লাগতেছে। পরে আম্মা কেমনে জানি বুঝলো, পেটে হাত দিয়া। আচ্ছা, কাল ডাক্তারের কাছে নিয়ে যামু। বলেই তিলোত্তমাকে ছেড়ে জুবাইয়ের কেমন গম্ভীর মুখে তাকিয়ে রইল তিলোত্তমার পেটের দিকে। তারপর নরম করে বলে উঠল, তোমার ভেতরে আমার এক টুকরো অংশ বড় হইতেছে, ভাবলেই গায়ে কাটা দেয়। এবার সব ভালো হইব। তিলোত্তমার গাল বেয়ে নেমে আসে শান্তির এক ফোঁটা অশ্রু। এতদিনের অপমান, অপারগতা, দুঃখ সব যেন এক মুহূর্তে ধুয়ে গেল। বুকের ভেতরটা হালকা লাগছে। প্রথমবারের মতো সত্যিকারের ঘরের মানুষ বলে মনে হলো। 1 কেজি জিলাপি দিও মসজিদে। কইছিলাম বাচ্চা হওয়ার খবর পাইলে দিমু। জুবাইয়ের কপালে চুমু দিয়ে বলে, আচ্ছা দিমু, 2 কেজি দিমু দরকার হইলে। তিলোত্তমা তৃপ্তির হাসি দিয়ে জুবাইরের বুকে লেপ্টে থাকে। একটা আশ্রয় অনুভব করছো। রান্নাঘর থেকে মনারা খাতুনের ডাক শোনা যাচ্ছে, এই জুবাইর, গরুর দুধটুকু নিয়ে যা, বউরে খাওয়া। ওরে খাইতে কইছে। জুবাইর বের হয়ে গেল। তিলোত্তমা হাঁপাচ্ছে কেন যেন। জুবাইর দুধের গ্লাস নিয়ে এলো। ও খেলো সবটা। জুবাইর হাসতে হাসতে বলে, আম্মা কইতাছে তোমারে রানী বানায় রাখবো। আমগো ছেলে না হওয়া পর্যন্ত তোমার বিশ্রাম। কিছু করতে হইব না। আম্মা আসলে বড্ড খুশি হইছে। তিলোত্তমা হাসে। তিলোত্তমা বেশ খুশি হয়েছে। কিন্তু কিছু মানুষের সুখ তো বেশি দিন থাকে না। তিলোত্তমারও সুখ বেশি দিনের নয়। কিছু মানুষের জন্মই হয় কাঁদার জন্য। তিলোত্তমার ঠিক সেই কাতারের মানুষ। এই যে এত হাসছে, এত আনন্দ পাচ্ছে, সবটার খেসারত দিতে হবে কেঁদে কেঁদে। কে জানতো সামনে এই চরম বিভীষিকাময় দিন আসতে চলেছে। হায় রে কপাল! তিলোত্তমাকে মনারা খাতুন এখন খুব বেশি কাজ করতে দেন না। তিলোত্তমা যা খেতে চায় তাই করে দেন। যখন যা চায় তাই দেয়। মাথায় তেল দিয়ে আশ্রে দেয়। জুবায়েরও সর্বোচ্চ যত্ন করে। এক কথায় তিলোত্তমা এখন বেশ ভালো আছে। মনে মনে আল্লাহর প্রতিও অসংখ্য কৃতজ্ঞ এতটা সুখ পাওয়ার জন্য। জুবায়ের দুপুরের খাবার খেয়েই মাত্র ঘরে এসেছে। তিলোত্তমা কুশি কাটার কাজ করছিল। জুবায়ের ওর পাশে বসে। তিলোত্তমার খিদে পাওয়ায় ওর আগেই খেয়ে ফেলে। মনারা খাতুনও কিছু বলেননি। জুবায়ের হাত বাড়িয়ে তিলোত্তমার 7 মাসের উঁচু পেটে হাত রাখে। নড়ে? হুম। তিলোত্তমা মাথা নাড়িয়ে বলে, আম্মা বলতেছিল আলিমের মার কাছে তোমারে নিয়ে যাবে। কেন? জানতে ছেলে হইব না মেয়ে? হুম। এটার কি খুব দরকার? আম্মা চাইতেছে যখন, যাও। পোলা না হইলে কি আম্মা আবারও কথা শোনাইব? আরে না, এমনি আগে থেকে জানতে চায়, পোলা না মাইয়া। যা হইব তা তো আমারই। তাও কেমন জানি লাগছে। এমন ভয় হয়, ব্যাপার না, কাছে আসো। হাত বাড়িয়ে তিলোত্তমাকে জড়িয়ে ধরে। তিলোত্তমা জুবাইরের বুকে মাথা দিয়ে চিন্তিত ভঙ্গিতে শ্বাস নেয়। মনটা কু ডাকছে। আবার কি না কি হয়। রোদটা পড়ার সাথে সাথে মনোয়ারা খাতুন তিলোত্তমাকে নিয়ে আলিমের মার বাড়ির উদ্দেশ্যে বের হলো। সন্ধ্যার আগে ঘরে ঢোকার বাসনা ওনার, নয়তো বা তার নাতির যদি কোনো ক্ষতি হয়। পুরোটা পথে যেতে যেতে মনোয়ারা খাতুন তিলোত্তমার হাত চেপে ধরে রেখেছিল, যেন ওনার সব ভয়, আশঙ্কা, অনিশ্চয়তা গলে গিয়ে সে আলতো স্পর্শে বিলীন হয়ে যায়। তিলোত্তমা একবারও মুখ তুলেনি। চোখ ছিল নিচু। হাঁটার গতি খুব ধীর, যেন নিজেই নিশ্চিত নয় সে ঠিক কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আবার কোনো ঝড় আসছে কিনা। আলিমের মা তীক্ষ্ণ চোখে তিলোত্তমাকে পর্যবেক্ষণ করছেন। গলা খাকারি দিয়ে বলেন, তোমার পুতের বোর তো শ্রীরি বাইরে গেছে, চুলও সুন্দর হইছে, পেটটা উপর দিয়া ফুলা। মাইয়া হইব খালা। ছোটখাটো একটা বিস্ফোরণ হলো যেন। মনারা খাতুনের মুখটা আধার হয়ে যায়। চোয়াল শক্ত করে আলিমের মাকে 100 টাকা দিয়ে নিজেই হাঁটা দেয় আগে আগে।
এই তো কাল সারা রাত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট কর্দমাক্ত। ফেরার পথে মনোহরা খাতুন তিলোত্তমাকে একবার ধরেও না, কতবার হোঁচট খেলো বাড়ি ফেরার পথে। মনোহরা খাতুন চোখ ফিরে দেখেও নি। তিলোত্তমার চোখে জল জমে। মেয়ে হবে বলে অবহেলা করছে। ওর কপালে সুখ কি এত কম দিনের জন্যই ছিল? মনারা খাতুন বাড়ি ফিরে হাঁক ডেকে জুবায়েরকে ডাকলেন। জুবায়ের ভ্রু কুঁচকে বাড়ির উঠোনে আসে। মনারা খাতুন উচ্চস্বরে চেঁচিয়ে বলে, মিষ্টি বিলা, তোর মাইয়া হইব, তোরে খাইয়া পিন্দা শেষ করব। জুবায়ের চোখ তুলে তিলোত্তমার দিকে তাকায়। মেয়েটা পেটে হাত চেপে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাবছিলাম পোলা বিয়া করাইলে সুখ পামু, কাজ কাম থেইক্কা রেহাই পামু। ও মা, বিয়া দিয়া কি লাভ হইল তোর? কিচ্ছু তো হইল না, উল্টা ঘরে এখন বিষাক্ত বাতাস। মাইয়া হইব, বাল হইব। এক মাইয়া আরেক মাইয়া জন্ম দিব। জুবায়ের চুপ করে থাকে, কথা বাড়ায় না। তুই ভাবছিস তুই সুখে আসস? তাইলে থাক, তোর মাইয়ার মুখ আমি আর দেখতে চাই না। আম্মা, এইসব কথা বাদ দেন তো। তুই মুখ বন্ধ রাখ। তুই এত সাহস পাইলি কেমনে রে? আমার পোলারে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করলাম আমি, আর তুই এখন বউয়ের পিছে পিছে হাঁটস? মাইগ্যা তুই? তাইলে বউয়ের আঁচলের তলে থাক। জুবায়ের এবার ধৈর্য হারায় না, কিন্তু ভেতরে আগুন জ্বলতে থাকে। ও ঘরে ঢুকে যায়। তিলোত্তমাকে মৃদু ধাক্কা দিয়ে মনারা খাতুন নিজেও বাড়ির ভিতর ঢুকে যায়। যাওয়ার আগে অবশ্য বলে, তোর মাইয়ারে বিষ খাওয়া, নিজেও বিষ খাইয়া মর, তোর মাইয়া সহ। তাইলে যদি আমার পুতে রেহাই পায়। বেজন্মা। মনারা খাতুন সেই সন্ধ্যা থেকে বিলাপ পাচ্ছিলেন, ওনার বংশের বাতি নেই। কি অপয়া, অশুভ মেয়ে বিয়ে করিয়েছেন। জুবায়ের বিরক্ত হলেও কিছু বলেনি। ও কথা বললেই কথা বাড়বে। তিলোত্তমা জানালায় মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। জুবায়ের ওর কাঁধে হাত রেখে বলে, খাইতে চলো। তিলোত্তমা অশ্রু টলমল চোখে তাকিয়ে বলে, আমার মেয়ে হইলে আপনি খুশি হইবেন না? হব। খাইতে আসো। আম্মা এমন করে কেন? আমার না হওয়া মাইয়ারে কত বদদোয়া দিতেছে। আম্মা এমনই, বাদ দাও। এটা বাদ দেওয়ার মতো বিষয় না। আমাদের মেয়ে এখনো জন্মায়ও নাই। তুমি এখন এটা নিয়ে ঝামেলা কইরো না। তিলোত্তমা জুবাইরের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। চেঁচিয়ে বলে, হ, খালি ঝামেলা আমিই করি। নিজের মারে কিছু কইতে পারো না, তাই না? প্রেগন্যান্সির সময় মুড সুইং হওয়া খুবই সাধারণ বিষয়। আর তিলোত্তমা সন্ধ্যা থেকে অজস্র গালিগালাজ, সন্তানের মৃত্যু কামনা সহ্য করেছে। জুবায়ের ঠান্ডা চোখে তাকিয়ে বলে, খাইলে খাইতে আসো, নাইলে নাই। তোমাকে নিয়ে চিন্তা করতেছি না। আমার মেয়ের যাতে ক্ষতি না হয়। জুবায়ের ঘর থেকে বেরিয়ে যায়। তিলোত্তমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। ও এত অপ্রয়োজনীয় কেন? একটু ভালোবাসা কেউ পেতে পারে না? যাটুকু কয়েকদিন পাচ্ছিল তাও শেষ। তোরে আমি আবার বিয়া করামু। জুবায়ের মুখ তুলে মায়ের দিকে তাকায়, আবারও মাথা নিচু করে খাওয়ায় মন দেয়। তুই শুনছস? হ, আমি ওই বেজন মারে আমার ঘরে জায়গা দিমু না। হেতির মাইয়া লইয়া হেতি মরুক। আম্মা, আমার সন্তান জন্মায়ও নাই। এভাবে বদদোয়া দিবেন না। মনোরা খাতুনের রাগে গা জ্বলে যায়। হাতের গ্লাসটা শব্দ করে ছুঁড়ে মারে। চেঁচিয়ে বলে, ওই মাইয়া তো পুরাই বশ করছে। আমার পুতরে পুরা বশ করছে। কালকাই মেয়ে দেখতে যামু। তুই বিয়া করবি, নাইলে আমার লিগা কাফনের কাপড় কিনবি কইয়া দিলাম। জুবায়ের শক্ত চোখে তাকিয়ে থাকে। মাথা নিচু করে খাওয়ায় মন দেয়। ভালো লাগে না ওর এইসব। খেয়ে দিয়ে ঘরে চলে গেল। এতে মনারা খাতুনের আরো গায়ে লাগে। ইচ্ছা মতো গালমন্দ করতে লাগলেন। তিলোত্তমা অনেকক্ষণ পর টিকতে না পেরে খেতে আসে। শরীর খারাপ লাগছে। মাত্রই কয়েক লোকমা ভাত মুখে তুলেছিল। মনারা খাতুন হুট করে এসে লাথি মেরে ভাতের থালাটা সরিয়ে দেয়। তিলোত্তমা অবাক হয়ে ওনার দিকে তাকায়। মাইয়া পেটে ধইরা আবার খাইতে মন চায় কেমনে? আমি কি ইচ্ছা করে মেয়ে হচ্ছি? এই বেজন মা, মুখ সামলায় কথা ক।
কার লগে তর্ক করস তুই? তিলোত্তমা চুপ করে রয়। মনোহরা আবারও চেঁচিয়ে বলে, মাইয়া জন্ম দিবি, আবার আমার পুতের খানা খাস, তোর মাইয়ারে বিষ খাওয়া। তিলোত্তমা আর টিকতে পারে না, নিজ সমসুরে চেঁচিয়ে বলে, আপনি এবার বেশি করতেছেন আম্মা, মানুষের মাইয়া হয় না? মনোহরা রাগে চেঁচিয়ে ওঠেন। তিলোত্তমার চুলের মুঠি শক্ত করে ধরে গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তিলোত্তমার মাথা ঘুরে ওঠে। মাইয়া জন্ম দিবি আবার কথা কস? তোর বাপের বাসা পাইছস, মুখে মুখে কথা কবি? নিজের বাপ মারে খাইছস, আমার পুত্রে শান্তি দেশ নেই, আবার কথা কস? তিলোত্তমার জোর খাটিয়ে মনোয়ারা বেগমকে সরিয়ে দেয়। মনোয়ারা খাতুন আরো ফুঁসে ওঠেন। তিলোত্তমাকে মারার জন্য আবারও তেড়ে আসে। তিলোত্তমা ভয়ে চেঁচিয়ে জুবাইরকে ডাক দেয়। জুবাইর রান্নাঘরের সামনে এসে মা বউয়ের এমন অবস্থা দেখে অবাকই হয়। ততক্ষণে তিলোত্তমার আরো কয়েকটা চড় থাপ্পড় খাওয়া শেষ। জুবাইর এক ঝটকায় মায়ের হাত চেপে ধরে সরিয়ে দেয়। আপনি কি করছেন আম্মা? পেটের উপর মারতেছেন? মনারা খাতুন ঝাঁঝালো গলায় বলে, আমি মারি আমার ঘরের শত্রুরে, ওই মাইয়ার পেটের বাচ্চা আমার শত্রু। তিলোত্তমা এক হাতে পেট চেপে ধরে মেঝেতে বসে পড়ে। চোখের জল ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ে গাল বেয়ে। একটা কান্না আটকে রাখতে পারে না সে। বুক ভেঙে একসাথে কেঁদে ওঠে। আমার অপরাধটা কি? শুধু মেয়ে হইব এই কারণে আমার সন্তানের মাইরা ফেলবেন? এই ঘর কি আমার জন্য না? চুপ কর, আমি আমার পুত্রে আবার বিয়া করামু, তুই একটা বিষ। আম্মা, দোহাই লাগে, ঘরে যান। এত রাতে চেঁচামেচি কইরেন না। মনারা আরো গালি দিতে দিতে ঘরে যায়। তিলোত্তমা কাঁদতে কাঁদতে বলে, দেখতেছো না তোমার আম্মা কেমন করছে? কিছু বলো না। জুবাইর গলা খাকারি দিয়ে ফিস ফিস করে। আম্মারে তো আর কিছু বলা যায় না তিলু, তুমি চুপ থাকো, দয়া কইরা চুপ থাকো। তুমিও একটু সহ্য করো, আমি তো দুইজনরে নিয়েই চলতে চাই। মনারা খাতুন তখনও ঘরে যায়নি, গর্জে ওঠে, এই মাইগা, আমারে শিখাইতেছে এখন? তোদের সংসার করতে দিয়ে আমি ভুল করছি। খাইছি, তোরে খাইছি, মাইয়া জন্ম দিবি না, বিষ খাওয়ামো আমি, লবণ খাওয়ামো। তিলোত্তমা পেট চেপে ধরে বসে থাকে। এক হাতে ঠেকিয়ে রেখেছে পেটে, অন্য হাতে মাটির ঠান্ডা ধরেছে যেন শরীরের জ্বালা একটু কমে। জুবাইর তাড়াতাড়ি কাছে গিয়ে বলে, তুমি ওঠো, আমি দেইখা নিচ্ছি, চলো ঘরে চলো। তিলোত্তমা জড়ানো গলায় ফোফাতে ফোফাতে বলে, তুমি কিছুই বলো না, শুধু চলো ঘরে চলো। বলো তোমার মায়ের মুখে আমার বাচ্চার মৃত্যুর দোয়া। আর আর তুমি বলো ঘরে চলো। জুবাইর মুখ নামিয়ে ফেলে। আমি কি করব, আমারও তো সীমাবদ্ধতা আছে। মা তো, তুমি কাপুরুষ। তিলোত্তমা এবার গলা উঁচু করে বলে ফেলে, তুমি কিছু পারো না, কিছু বলো না, কিছু থামাও না, তুমি একটা কাপুরুষ। জুবাইয়ের মুখ শক্ত হয়ে ওঠে, কিন্তু চুপ করে থাকে। মনারা খাতুন আবারও ছুটে এসে বলে, তোর এই মাইয়ারে বিষ খাওয়া, তুইও খা, মর তোরা, তোরা মরলে শান্তি পাই। তিলোত্তমার আর সহ্য হয় না, গলা ছেড়ে কেঁদে উঠে বলে, আপনি মা হয়েছেন কেমনে? আপনি তো মানুষ না। এই ঘরে আমি আর থাকবো না। জুবায়ের দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কিছু বলে না, না মাকে থামায় না স্ত্রীকে বোঝায়, শুধু মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তিলোত্তমা কাঁদতে কাঁদতে ঘরের এক কোণে ঢুকে পড়ে। পেটের মধ্যে যেন বিষ ঢুকে গেছে, বুকের মধ্যে যেন ঢেউ ওঠে। গলায় গিলে ফেলা কান্না এসে আটকে থাকে। ওর পাশে কেউ নেই, এমনকি স্বামীও না। স্বামী তো কাপুরুষ একটা। রাতে তিলোত্তমার তীব্র জ্বর আসে, কেউ দেখেও যেন দেখে না, গা ছোঁয়া যায় না, ঠিক এতটাই গরম। জুবাইর কয়েকবার পানি দিলেও শেষে প্রচন্ড বিরক্ত হচ্ছিল বলে তিলোত্তমা আর ডাক দেয়নি। সারা রাত কাতরেছে। জ্বর একটু কমলো সকালের দিকে, তাও মনে হয় 12টার দিকে। উঠে কলপারে গেল, মুখ ধুয়ে রান্নাঘরে গেল। কিছু রান্না করা হয়নি, শরীরটা ঢুলছে। মনারা খাতুনের দেখা পায়নি, তাতেই মঙ্গল। ভাত বসালো। রাতে তো খাওয়া হয়নি, ভাত হতে যতক্ষণ লাগলো ততক্ষণে দেওয়ালে মাথা ঠেকিয়ে বসেছিল।
মা মরার পর একবার এমন জ্বর হয়েছিল, এরপর আর হয়নি। ভাত হওয়ার পর পাতে অল্প একটু নিয়ে বসলো, লবণ মাখিয়ে খেলো। বাকিটুকু শেষ করতে পারছে না, বমি আসছে। তাও কোনো মতে আস্তে আস্তে খেতে লাগলো। হঠাৎ আবারও চুলে টান পড়ে, ব্যথায় কুঁকড়ে ওঠে। তোর জন্য আমার পুতে সকালে আমার সাথে গলাবাজি করছে। তিলোত্তমার কথা কানে ঢোকে না, সব যেন ঘোলা দেখছে। কি অবস্থা হয়েছে ওর! বিষ খাইয়া মর, তোর পেটেরটাকেও লইয়া মর। জারস, আম্মা ছাড়েন। তিলোত্তমার ক্লান্ত গলা। মনারা খাতুন রাগে গজগজ করতে করতে ছাড়ে, মারেও আরো কয়েকবার। যাওয়ার আগে পেটে কষাঘাত করে যায়। তিলোত্তমা বুঝে সরে যাওয়ায় অতটা আঘাত লাগেনি, তবুও বড্ড ব্যথা পেয়েছে। পেটে চিনচিন ব্যথা করে ওঠে। শাড়ির মুঠোবন্দি করে বলে, আমারে কেউ যত্ন করে না কেন? কেন কেউ মায়ের মতো ভালোবাসে না? মাথা ঘুরে ওঠে। ঝাপসা চোখে নিজের মাকে দেখতে পায়। ৩-৪ বছর বয়স থাকাকালীন মা যেভাবে হাত বাড়িয়ে রাখত কোলে তোলার জন্য, এভাবে এখনো হাত বাড়িয়ে ওকে ডাকছে। মার কাছে আয় মনা, মার বুকে আয়। তোকে আর তোর মেয়েকে আমি আগলে রাখবো। আয় মার কাছে। আসবি না? তিলোত্তমা ঝাপসা চোখে উঠে দাঁড়ায়, চোখ মুছে বিড়বিড় করে বলে, আসছি মা, অপেক্ষা করো, এখনই আসছি। তিলোত্তমা ধীর পায়ে দরজা বন্ধ করে মেঝেতে বসে, নরম তোশকে মাথা ঠেকিয়ে এক হাতে বিছানার চাদর খামচে ধরে, অন্য হাতটা দিয়ে পেট ধরে রাখে, জোরে জোরে শ্বাস নেয়। মনারা খাতুন তখনও উচ্চস্বরে চেঁচিয়ে যাচ্ছেন, এত মানুষ মরে, এই মাইয়া মরতে পারে না। আমি আমার পুত্রের তাইলে কচি একটা বউ বিয়া করাইতাম। না আছে ঢক, না আছে কোনো শ্রীরি। বিয়াতে মানুষে কত কিছু দেয়, আমার বাল পাইছি, খালি একটা দোকান দেওয়ানের টাকা পাইছি। কামেরও কোনো হাডার নাই। পোলাডা দোকান থেকে আইলেও যে একটু বউরে দেখা শান্তি পাইব, তাও না। আইলেই তো প্যাঁচ লাগানোর ধান্দায় থাকে। বিয়ার ৭ বছর পর পেট বাঁধাইছস, তাও নাকি হইব মাইয়া। তোর মাইয়া তোর মতোই হইব। নিজেও মর, তোর পেটে আরেক যে মাইয়া হইব, হিতিরও মার। লবণ খাওয়াইস, নাইলে হওয়ার পর চুলার দিস। বিষ খা, আমার পুত্রের শান্তি দে। দাঁড়াস না, আজকেই মেয়ে দেখমু, বিয়া করানের লিগা। তুই একটা বিষ। বাপরে তো জন্মের আগেই খাইছস, মাও মরছে। দেখ গা, তোর মা আবার কি আকাম কইরা তোরে জন্ম দিছে, বেজন্মা। তিলোত্তমা কানে হাত চেপে রাখলো। পারছে না এসব সহ্য করতে, একদমই পারছে না। নিজের বাবা মা সন্তানকে নিয়ে আর কত সহ্য করা যায় তিলোত্তমার জানা নেই। বিড়বিড় করে ডাকলো, মা গো, ও মা। কিছুক্ষণ সেভাবেই পড়ে রয়, মাথায় হাতের স্পর্শ পায়। রং চটা কাপড়ে ওর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মুখে হাসি, হাতে সেই কোমলতা। মনা, মার কাছে আইবি? হ আসমু। হু হু করে কেঁদে দেয়। কাঁদিস না মনা, ওরা তোর জন্য না, ওরা তোকে মূল্য দিবে না। আমার মেয়ে মা, আমার মেয়েরে মাইরা ফেলতে বলে। মা, কাঁদিস না, তোর মাইয়া তোর মতোই লক্ষ্মী হইতো, ওরা দাম দিল না। আমি আর পারি না মা, গায়ে জ্বরে মাথা ঘুরাচ্ছে। তাও তিলোত্তমা মায়ের মুখের হাসি দেখে। মা যে ওর খুব সামনে। আমার কাছে চইলা আয় মা। মনা, এখুনি? হ, আয়, তোর মাইয়ারও আনিস। অনেক আদর করম আমি আর তোর বাপে। তোর বাপ তো তোরও দেখে নাই রে মনা। আয়, চমক দে ওনারে। জ্বরের ঘোরে কি মারাত্মক হ্যালুসিনেশন হচ্ছে তিলোত্তমার। কতদিন পর মাকে দেখতে পেল, কতদিন পর। অনেকক্ষণ খাটে মাথা দিয়ে পড়ে রইল মেঝেতে, পেটে ব্যথা করছে। আর সহ্য হয় না, মা যে ওকে ডাকছে। এখন মার কাছে যাবেও, এখনই যাবে। কঠিন একটা সিদ্ধান্ত নিল। ও ধীরে উঠে দাঁড়ায়, জানালার পাশ থেকে কাঠের টুলটা নিয়ে আসে। অনেক কষ্টে তা খাটে ওঠায়, আলনা থেকে একটা শাড়ি নেয়। ছিঁড়ে অনেক কষ্টে, কি মজবুত, সহজে ছিঁড়তেও চায় না। এই ৭ মাসের পেট নিয়ে খাটের ওপর উঠে টুলটায় উঠে দাঁড়ায়। আর পরে পরা শাড়ির আঁচলের শেষ প্রান্ত খুলে মুঠোফোনটা বের করে, জুবাইরকে কল করে। দুবার রিং বেজে কেটে যায়।
দুপুরের টাইম, এখন দোকান বন্ধ করব। জুবায়ের তৃতীয়বারের মতো রিসিভ করে বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? বাড়িতে আসতেছি না, একটু কথা বলি। তিলোত্তমার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। দেখো তিলু, আম্মাকে নিয়ে কিছু বললো না। ভালো লাগে না আমার সেই সব কথা, ঝামেলা সহ্য করতে। আমিও মানুষ, শান্তি আমিও চাই। সকালে আম্মার সাথে ঝামেলা লাগছে, এমনিতেই। তিলোত্তমার বুকটা খা খা করছে। জুবায়ের বিরক্ত বুঝতে পারছে। একটা লাল শাড়ি আনবা, বিয়েতে যেমন দিয়েছিলে। আজও তেমন একটা শাড়ি গায়ে জড়াবো। জুবায়ের অবাক হয়। তিলোত্তমা তো সহজে কিছু চায় না। আচ্ছা আনবো। তিলোত্তমা চুপ করে থাকে। জুবায়ের বলে, রাতে আনি? না, রাতে পড়ার সময় আমি পাবো না। তিলোত্তমার গলা কাঁপে। জুবায়ের ভ্রু কুঁচকে যায়। আম্মা কিছু বলছে তিলু? সেই সব মাথায় নিও না আর। আম্মা বুড়ো মানুষ। আম্মা কিছু বলেনি, চিন্তা করো না। আম্মা আর কোনো দিন কিছু কইবও না। জুবায়ের স্টাফকে দিয়ে দোকানের শাটার বন্ধ করেছে। লাল শাড়ি কিনতে বাজারের ভিতরে একটা কাপড়ের দোকানে গিয়েছিল। তিলোত্তমার জন্য শাড়ি দেখতে দেখতে একটা ছোট্ট লাল শাড়ি চোখে পড়েছিল। কিন্তু তিলোত্তমার এই কথা শুনে ওর একটু খটকা লাগে, হাত থেমে যায়। কিন্তু অন্য কথা বলে, কাপড়ের দোকানে এসেছি, ছোট একটা শাড়ি দেখলাম। মেয়ের জন্য নেই? তিলোত্তমা তাচ্ছিল্যের হাসি দেয়, বলে, মেয়ে কবে পড়বে? এখন না পড়ুক, দেখতে চমৎকার লাগছে। বাপ হিসেবে কিছু তো কিনতে পারি। এমনেও আমি কি করতে পারুম? মেয়েকে তো ছুতেই পারবা না, শাড়ি দিয়ে কি হবে? মানে? তিলোত্তমা শব্দ করে কাঁদতে থাকে। হেসকি তুলতে তুলতে বলে, আমাকে কেন আমার মতো করে ভালোবাসলা না? আমি কি একটু ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমার এই হাহাকার কেন বুঝলা না? জুবায়ের থমকে যায়। হাতে থাকা শাড়ি রেখে উঠে দাঁড়ায়। দ্রুত শাড়ির দোকান থেকে বেরিয়ে যায়। মনে বড্ড কু ডাকছে। হাঁসফাঁস করতে করতে বলে, এই তিলু, আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। আজকেই শুনে নাও না, এইসব আর শুনতে হবে না তো। আর জ্বালাবো না, সত্যি বলছি। জুবায়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই তিলু, তিলু কিছু করো না, উল্টাপাল্টা। তিলোত্তমা জোরে জোরে কাঁদতে থাকে। জুবায়ের আজকে ভ্যান গাড়িও পাচ্ছে না বাড়ি যাওয়ার জন্য। কানে ফোন চেপেই দ্রুত হাঁটতে লাগলো। তিলোত্তমা প্যাট থেকে হাত উঠিয়ে চোখ মুছে। একটা ভদ্র ভালো মেয়ে বিয়ে কইরো এরপর, ঠিক আছে? যাকে দেখলেই তোমার চোখ জুড়িয়ে যাবে, যার ব্যবহারে তোমার বিরক্ত লাগবে না। জুবায়ের অধৈর্য হয়ে বলে, আমার তোমাকে কোনোদিনও বিরক্ত লাগেনি তিলু। এটা ঠিক, আমার কথার বিপরীতে আমি তোমাকে রক্ষা করতে পারিনি, কিন্তু তোমার প্রতি আমি বিরক্ত নই। আমি বোঝাতে পারিনি তোমাকে কিছু। বয়সের তফাৎ কিনা অনেক, মিলতো না ভাবসাব। তিলোত্তমা আবারও হাতটা পেটে চেপে ধরে রাখে। বড় ব্যথা করছে, সহ্যের বাইরে চলে যাচ্ছে। আমার কিছুতে খারাপ লাগলে মাফ করে দিও, কেমন? ভাববা তোমার জীবনে 7.5 বছরের একটা অতিথি আসছিলাম আমি, যে তোমারে স্বস্তি দিতে পারিনি। জুবায়েরের পা মাটিতে আটকে যায়। তিলো, হঠকারিতায় কিছু কইরো না, আমি বাড়ি আসছি, আমার জন্য অপেক্ষা করো। আমাকে নাই ভালোবাসলা, তোমার জীবনে অন্য কেউ আসলেও মনে রাইখো তোমার একটা মেয়ে হইতো, তোমাকে ভালোবাসতো। তিলু, আমার সন্তান বহন করতেছো তুমি, আমার সন্তানের যাতে কোনো ক্ষতি না হয়। জুবায়ের চিৎকার করে বলছে। তিলোত্তমা জোরে জোরে কাঁদতে থাকে। আমাকে মাফ করো না, ঠিক আছে? একজন বাবার কাছ থেকে অনাগত সন্তানকে কেড়ে নেওয়ার জন্য যেন আমি জাহান্নামী হই। জুবায়ের মাঠের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। মুঠোফোন একদম কানের সাথে চেপে রেখেই বলে, তিলু, আল্লাহর হস্তে কিছু করো না, কিছু করো না। আম্মা কিছু বললে আমি মাফ চাচ্ছি, আমি আমাকে বোঝাবো। তাও আমাকে এত বড় শাস্তি দিস না। আমরা আলাদা হয়ে যাব। কিছু বলবা না আম্মাকে? আম্মার লাঠি না তুমি? কি দরকার এই দুটো অপ্রয়োজনীয় কিটের জন্য আম্মাকে কিছু বলা? আমার কসম,
কিছু বলবা না, আমার শেষ কথাটা রাখো। এই তিলু, তিলু, মাফ করে দে। আমাকে এত বড় শাস্তি দিস না। আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিস না। আমি একবার ভালোবাসি বলবা? আমি যে ভালোবাসার কাঙাল। ভালোবাসি তিলু, ভালোবাসি। ভুল কিছু করিস না। ইস, কয়েকদিন আগেও যদি বলতা। একদম নিচ থেকে জুবাইর মাটিতেই মাথা ঠেকায়। তিলু, আমাকে মাফ কর। তিলু, ব্যর্থ স্বামী হয়েছে, ব্যর্থ বাবা হব না। আর ব্যর্থ করিস না। ওহো, তুমি ব্যর্থ না, তুমি তো যোগ্য সন্তান। জুবাইর সেভাবে থেকেই মাথার চুল খামচে ধরে। তিলোত্তমা ফ্যানের দিকে তাকিয়ে বলে, ভালো থাকবা, হ্যাঁ? জুবাইর এবার কেঁদে দেয়, ভিক্ষা চায়। আমাকে এত বড় শাস্তি দিস না তিলু। আমার পেটের ওপর দিয়ে মেয়েকে আদর করে দিও, ঠিক আছে? আমি যে ওর কাছে অপরাধী হয়ে থাকবো। তিলু, তিলু, পরের জনকে একটু যত্ন করবা, ঠিক আছে? ওর মন বোঝার চেষ্টা করবা। আমার পছন্দের মেয়ে বিয়ে করবা। কিন্তু মনে রাখবা, তোমার একটা মেয়ে হতো। কোনো এক অপয়া তোমার কাছ থেকে সেই সুখ কেড়ে নিয়েছে। তিলু, ভুল করিস না। আমরা ভালো থাকবো তিলু। আরেকটা সুযোগ দে। মানছি আমি ভুল করেছি, কিন্তু সারা দিন শেষে আমি তোর কাছে আসলেই শান্তি পেতাম। আমার শান্তি কেড়ে নিস না। নিস না। কেড়ে। হ্যালো, হ্যালো, তিলু, আমাকে একটু বলবা যেন আমাকে, আমার বাপ মা আর মেয়েকে যেন কিছু না বলে। জুবাইয়ের কথা বের হচ্ছে না। মাথার চুল খামচে ধরে পড়ে আছে। ভালো থাকবা, হ্যাঁ? আমার কথা মাঝে মাঝে মনে করবা, কেমন? না করলেও সমস্যা নেই। আমি কি এমন দরকারি? কিন্তু মেয়ের কথা কখনো ভুলবা না। তিলোত্তমা হাত থেকে মোবাইলটা বিছানার উপর ফেলে দেয়। বিড়বিড় করে বলে, আমি বেজন্মা নই। আমি জারজ নই। আমার সন্তানকে আমি লবণ খাইয়ে কেবল মেয়ে হওয়ার জন্য মারিনি। জুবাইর মাটিতে ক্রমাগত কষাঘাত করতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, আমাকে এত বড় শাস্তি দিস না তিলু। দিস না এত বড় শাস্তি। মাফ কর। আমার সন্তানকে কেড়ে নিস না তিলু। ও আল্লাহ, ওকে বুদ্ধি দাও। কিছুক্ষণ পর খাট থেকে টুলটা পড়ে যায়। খুব জোরে শব্দ হলো। জুবাইর মোবাইলের অপর প্রান্ত থেকে শুনল সেই বিকট শব্দ। জুবাইরের মাথায় হুট করে কি জানি হলো। তিলোত্তমাকে করা আঘাত, কষ্ট, সবকিছু চোখের সামনে ভাসতে লাগলো। নিজের প্রতি ঘৃণা হলো। নিজের কাপুরুষতার উপর রাগ জমল। খুব শান্ত কণ্ঠে বিড়বিড়ালো, আমি এখন কি করে থাকবো তিলু? কি করে থাকবো? প্রকাশ করিনি বলে কি ভালোবাসিনি? তুমিও তো বুঝলে না আমায় তিলু। বুঝলে না আমায়। আম্মাকে আমি কথা শোনাতাম। আম্মা আমাকে মানুষ করতে মানুষের বাসায় কাম করছে। সেই আম্মারে কথা শোনাইতাম। কেন করলে এমন তিলু? আমি এখন কেমনে থাকমু? কিসের আশায় ঘরে ঢুকমু? কার আশায়? কার কাছে দিন শেষে শান্তি খুঁজমু? কার কাছে ক্লান্তি? আক্ষেপ আর শেষ হলো না। হুট করে জুবাইরের শরীরটা ছেড়ে দেয়। কাঁপতে থাকে। মুখ থেকে ফেনা গড়িয়ে পড়ে। শরীরটা সাথে সাথে বড্ড ঠান্ডা হয়ে যায়। রাস্তার মানুষ জড়ো হয়। করিম আফসোসের সুরে বলে, আহারে, বিয়ের এত বছর পর বাচ্চা হইব। কি কপাল! বাচ্চাটা হওয়ার আগেই বাপ হারালো। কিন্তু তিনটে প্রাণী যে গেল নিমিষে। মনারা টুল পড়া সে উচ্চ শব্দে আবারও তেতে ওঠেন। ঝাঁঝালো কণ্ঠে বলে, আবার কি ভাঙছে? ভাঙ! আমার পুতের কামাই সব শেষ কর। দুপুরে আইলেও প্যাঁচ লাগাইব আমার নামে, আমার পুতের কাছে। হায় রে ধরা, ছেলে দুপুরে আসবে ঠিকই, কিন্তু তখন না ছেলের কথা শোনার মতো অবস্থা থাকবে, না অপয়াটা কথা শোনানোর মতো অবস্থায় থাকবে। খুব জোরে বৃষ্টি নামে। প্রকৃতিও মনোরা খাতুনকে তার মতো করে ধিক্কার জানায়। মর, মর, তোর মাইয়ের নিয়া মর, আমার পোলারে শান্তি দে। জুবাইরের শান্তি, তা তো তিলোত্তমা সাথে করে নিয়ে গেল। সাথে জুবায়ের আর ওর অংশকেও নিয়ে গেল। মনারা খাতুনকেও চিরতরে শান্তি দিয়ে দিল। জীবনভর আফসোসের শান্তি। তবে জুবায়ের শান্তি, জুবায়ের ও জুবায়েরের অংশ সাথে নিল। তিলোত্তমা নিজে স্বস্তি পেল। এই কথা আর পৌঁছালো না ওর কানে। শুনতে হলো না অনাগত মেয়ের মরার কথা।
বৃষ্টির পরশে জানালার পাশ থেকে বেলি ফুলের গন্ধ ভেসে আসে। এই বেলি ফুল গাছটাও ওর মালিককে সুন্দরভাবে বিদায় দিল তার সুঘ্রাণ দিয়ে। আর যে বেলির ঘ্রাণ, এই রুম থেকে কেউ প্রাণ ভরে নিবে না। এই রুম যে সতেজ থাকবে না, প্রাণ হারাবে সবটা। ঝড়ো বাতাসে ঝুলে থাকা তিলোত্তমার শাড়ির আঁচল দুলে উঠল। কত তিলোত্তমার গল্প এভাবে হারিয়ে গেল, কেউ জীবিত হয়ে কিংবা কেউ মৃত, কিন্তু হারিয়ে গেছে অনেকেই। বাহ্যিক মৃত্যুই যে সবটা নয়, অন্তরের খোঁজ রাখে কয়জনে। বন্ধ চোখে হাতড়ে বেড়াই যখন সুযোগ পাই, হাতড়ে কিছু পাই বা না পাই, দেখি তুমি নাই। তোমার সাথে আর হলো না দেখা, দেখারে বুকে আমার বিসর্জনের ব্যথা। তোমার সাথে আর হলো না দেখা, দেখারে বুকে আমার বিসর্জনের ব্যথা, বুকে আমার বিসর্জনের ব্যথা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্টস করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।